in my video. Paper 1 first chapter আমাদের complete. আজকে second chapter start করছি। চলো। আমাদের second chapter হচ্ছে individual behavior in organization, অর্থাৎ একটা অর্গানাইজেশনে একটা ব্যক্তি কেমন কি আচরণ করে এই নিয়ে। চলো। ফার্স্ট আমরা কন্টেন্টসটা দেখে নিই। আমরা এই জিনিসগুলো নেক্সট পড়তে চলেছি, ঠিক আছে? ব্যাস এই কটা জিনিসই আছে। স্টার্ট করা যাক। ডেফিনেশন, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল বিহেভিয়ারের ডেফিনেশনটা কি? ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার একজন ব্যক্তির আচরণ একটা অর্গানাইজেশনে। একজন ব্যক্তির আচরণ দুই ভাবে হতে পারে। একটা ব্যক্তি দুভাবে আচরণ নিজের মধ্যে অর্জিত করতে পারে। এক তো জন্মগত মানুষ কিছু আচার আচরণ পায় সেগুলো, আর এক হচ্ছে মানুষ নিজের মধ্যে শিখে অর্জন করে, এক্সপিরিয়েন্স করে বাইরে থেকে যেই আচরণটা মানুষের মধ্যে ডেভেলপ হয় সেটা একরকম আচরণ। এই দুই রকমের আচরণ মানুষের মধ্যে লক্ষ্য করা যায়, ঠিক আছে? নেক্সট আমরা দেখবো লার্নিং প্রসেস অফ লার্নিং এর কনসেপ্টটা কি? ধরো তুমি একটা অফিসে সদ্য জয়েন করেছো, নতুন অফিস তো, কিন্তু সেখানে তুমি নর্মাল যেমন তোমার পোশাক আশাক সেমনিই পরে গেছো, ঠিক আছে? একটা গ্রুমিং ব্যাপারটা তুমি এখনো শেখোনি, কিন্তু অফিসে দীর্ঘদিন কাজ করতে করতে নিজের সিনিয়রদের থেকে অনেক কিছু তাদের দেখে দেখে অনেক কিছু শিখেছো, গ্রুমিং শিখলে, ঠিক আছে? তারপরে তুমি একদিন ফিটফাট হয়ে একদম নতুন নতুন জামা কাপড় কিনে একটু একদম স্টাইলিশ মডার্ন হয়ে এলে, তাহলে তুমি কি শিখলে? গ্রুমিং শিখলে, রাইট? তারপরে সিনিয়রসদের থেকে আরো কত কি শিখলে, কাজও শিখলে। কিন্তু এই যে তুমি এই জিনিসগুলো শিখলে সেটা তোমার মধ্যে কিন্তু দীর্ঘস্থায়ী থাকবে, ঠিক আছে? এটা ইনভিজিবল, কারো চোখে পড়বে না যে তুমি এটা শিখছো, কিন্তু এটা কিন্তু পার্মানেন্ট চেঞ্জ আনবে তোমার বিহেভিয়ারে। তুমি অনেক কনফিডেন্স পাবে নিজের মধ্যে, দেন তোমার বিহেভিয়ার চেঞ্জ হবে অন্যদের প্রতি। তো সেটা হচ্ছে লার্নিং। কিন্তু একটা বাচ্চা, একটা সদ্যজাত বাচ্চা, সে কিছুদিন পরে আস্তে আস্তে হাঁটতে শিখলো, এটা তো নর্মাল, এটা তো প্রকৃতির নিয়ম। ম্যাচুরিটি তো, ম্যাচুরিটি হতে হতে মানুষ যেরকম জিনিস শেখে সেগুলো কিন্তু লার্নিং নয়। বা তোমার সাথে তোমার একটা বন্ধুর ঝগড়া হয়ে গেল যখন তুমি জানতে পারলে সে তোমার পিছনে পিছনে তোমার বদনামি করছে, তো তাই জন্য তোমার ঝগড়া হয়ে গেল, তুমি আর কথা বলছো না, সেটা টেম্পোরারি চেঞ্জেস, রাইট? আর পুরো একদম যদি কথা না বলো তাহলে হয়েই গেল। তো টেম্পোরারি চেঞ্জেস এগুলোও কিন্তু লার্নিং না। লার্নিং যেটা কিনা পার্মানেন্ট চেঞ্জ আনবে তোমার বিহেভিয়ারে, সেটাই হচ্ছে অর্গানাইজেশনাল বিহেভিয়ারের ভাষায়, সেটাই হচ্ছে লার্নিং, ঠিক আছে? চলো নেক্সট পেজে চলে যাই। লার্নিং থিওরিজ কে চার ভাগে ভাগ করা হয়েছে: ক্লাসিক্যাল কন্ডিশনিং, অপারেন্ট কন্ডিশনিং, সোশ্যাল লার্নিং থিওরি এন্ড কগনিটিভ লার্নিং থিওরি। এক এক করে আমরা সবটা দেখব। প্রথমে হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং বাই আইভান প্যাভলভ। আমরা প্যাভলভের পরীক্ষা আগেও পড়েছি, মনে করে দেখো বিজ্ঞান বইতে প্যাভলভের পরীক্ষা। বিজ্ঞানী প্যাভলভ যিনি কিনা একটা পরীক্ষা করেছিলেন একটা কুকুরকে নিয়ে। তিনি রোজ একটা বেল বাজাতেন, আর বেলটা বাজানোর সাথে সাথে কুকুরটাকে খাবার দিতেন। একদিন তিনি বেল বাজালেন তবে খাবার দিলেন না, তবুও কুকুরটার মুখ থেকে লালা পড়ছিল। তো এই যে ব্যাপারটা, এই যে বিহেভিয়ারটা চেঞ্জেস এলো এই কুকুরটার মধ্যে, প্রথমে কিন্তু সে সেই বেলটা শুনে লালা ফেলতো না, আস্তে আস্তে তাকে অ্যাডাপ্ট করানো হলো যে রিংটা ওরকম বেলটা শোনাচ্ছে মানে এখন তাকে খাবার দেওয়া হবে, তাই সেই বেলটা শোনা মাত্রই লালা ফেলতে শুরু করলো। ঠিক তেমনই আর একটা এক্সাম্পল হচ্ছে, যখন আমাদের ব্যাংকে স্যালারিটা ঢোকে ফোনের যে মেসেজটা হয় টিং টিং টিং, কোম্পানি থেকে যখন স্যালারি ঢোকে, ওই মেসেজটা শুনতে শুনতে একটা এমপ্লয়ি দীর্ঘদিন অভ্যস্ত হয়ে গেলে একদিন যদি সেই সেম রিংটং বাজে কিন্তু স্যালারি নাও ঢোকে, তবুও রিংটংটা শোনার সাথে সাথে এমপ্লয়িটা ভাববে হ্যাঁ স্যালারি ঢুকেছে, খুব খুশিও হয়ে যাবে, ঠিক আছে? তো এইটাই হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং, যেখানে যে থিওরিটা এটা বলছে যে লার্নিং হ্যাপেন্স when a person connect two things, one natural and one new। একটা থিংস এর সাথে আরেকটা থিং যখন কানেক্ট হয়ে যাচ্ছে, ওই বেল বাজানোর সাথে সাথে কুকুরকে খেতে দেওয়া যখন কানেক্ট হয়ে যাচ্ছে, সেটাকেই বলা হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং। নেক্সট হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং।
এটি দুই ভাগে বিভক্ত করা হয়েছে, ঠিক আছে, রিওয়ার্ড আর পানিশমেন্ট। এই থিওরি অনুযায়ী মানুষ ভালো কাজ করলে, একটা এমপ্লয়ি যদি কোম্পানিতে খুব ভালো কাজ করে তাকে রিওয়ার্ড দেওয়া হবে, আর যদি খারাপ কাজ করে তাকে পানিশমেন্ট দেওয়া হবে। এরপর আমরা পজিটিভ রিইনফোর্সমেন্ট, নেগেটিভ রিইনফোর্সমেন্ট, পানিশমেন্ট আর এক্সটেনশন এইগুলো ডিটেলসে জানবো। ফিলহাল আমরা জেনে রাখি পজিটিভ রিইনফোর্সমেন্ট মানে হলো একজনকে তার ভালো বিহেভিয়ারের জন্য রিওয়ার্ড দেওয়া, পুরস্কৃত করা। আর নেগেটিভ রিইনফোর্সমেন্ট মানে হলো খারাপ ব্যবহারের জন্য কোনো কিছু একটা সরিয়ে নেওয়া, একটা কোনো মানে ফেসিলিটি সরিয়ে নেওয়া। যেমন রোজ ধরো ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি দিচ্ছিল, বাসে করে মানে গাড়িতে করে নিয়ে যাওয়া নিয়ে আসা হচ্ছিল কোম্পানিতে, কিন্তু কোনো একটা খারাপ বিহেভিয়ারের জন্য ওই ফ্যাসিলিটিটা কেড়ে নেওয়া হলো কোনো একটা এমপ্লয়ি থেকে। তো এটা হচ্ছে নেগেটিভ রিইনফোর্সমেন্ট। পানিশমেন্ট হচ্ছে শাস্তি দেওয়া, কোনো একটা খারাপ কাজের জন্য শাস্তি দেওয়া। আর এক্সটেনশন হচ্ছে একটা খারাপ কাজ যাতে বারবার না হতে থাকে তার জন্য খারাপ কাজটাকে ইগনোর করে দেওয়া, এবং মানে ওটার প্রতিক্রিয়া সে যেমন আশা করেছিল তেমন ভাবে তাকে না দেওয়া। এটা আমরা ডিটেলসে ভালো করে জানবো, এই ভিডিওতেই জানবো শেষের দিকে। চলো নেক্সট যাই। নেক্সট আমরা পড়বো সোশ্যাল লার্নিং থিওরি বাই অ্যালবার্ট বান্দুরা। ওকে, পিপল লার্ন বাই ওয়াচিং আদার্স অ্যান্ড কপিং দেয়ার বিহেভিয়ার। যেমনটা আমি বললাম, আমরা সিনিয়রদের দেখে দেখে অনেক কিছু শিখি যখন আমরা নতুন জয়েন করি কোথাও। তো সেই থিওরিটাই এখানে বলেছে যে সোশ্যাল লার্নিং থিওরি, যে আমরা দেখে দেখে শিখছি, ঠিক আছে। তার চারটে স্টেপ হয়। প্রথমত হচ্ছে অ্যাটেনশন, ওয়াচিং আদার্স, অন্যদেরকে ভালো করে দেখা। দ্বিতীয় হচ্ছে রিটেনশন, তার কেমন কি বিহেভিয়ার সেগুলো মনে রাখা। রিপ্রোডাকশন, সে কেমন কি করেছিল সেগুলো ট্রাই করা দেন। আর মোটিভেশন, আর তাদের মতোই কাজ করা যখন সুযোগ পাবে, যাতে কিনা তারা যাতে কিনা এই নিউ জয়েনি যারা, মানে আমি যদি ফ্রেশার হই, আমি আমার সিনিয়রকে ফলো করতে থাকবো, তারপরে তার বিহেভিয়ার গুলো মনে রাখবো, তারপরে সেরকম কাজ করার চেষ্টা করব, তারপরে চাইবো আমি যদি সুযোগ পাই আমিও যাতে সেরকম কাজ করি, যাতে আমি রিওয়ার্ড পাই বা কোনো বেনিফিট পেয়ে যাই। ঠিক আছে, এটাই হচ্ছে সোশ্যাল লার্নিং থিওরি। তাহলে এটা আমরা কি শিখলাম? অন্যদের কপি করে, নিজের সিনিয়রদের কপি করে। এটা জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি, বাট থিওরিটা এটাই। ঠিক আছে, নেক্সট। লাস্ট থিওরি হচ্ছে কগনিটিভ থিওরি। এই কগনিটিভ থিওরির মাধ্যমে আমরা কিভাবে শিখি? এই থিওরিটা কি, মানুষ যখন নিজের ভুলের মাধ্যমে ভুলটা বুঝে সেটাকে শুধরে নেয়, সেটা থেকে শেখে কিছু, সেই শেখাটাকে বলছে কগনিটিভ লার্নিং থিওরি। ঠিক আছে, একটা মানুষ যখন ভুলভাল কিছু করে দেন সেটা থেকে শুধরে সেটা আবার ঠিক করে করে, সেটা হচ্ছে সেই প্রসেসটা হচ্ছে লার্নিং, কগনিটিভ লার্নিং থিওরি। ঠিক আছে, চলো। রিইনফোর্সমেন্ট কেন, কি কি জন্য, কোথায় ব্যবহার করা হয়? রিইনফোর্সমেন্ট একটা প্রসেস। একটা ম্যানেজার যখন চায় তার এমপ্লয়িটা ভালো বিহেভিয়ার করলে, সে যখন চায় যে আরো ভালো বিহেভিয়ার করুক, আর যদি খারাপ বিহেভিয়ার করে তাহলে ম্যানেজার যখন চায় যে খারাপ বিহেভিয়ারটা বন্ধ করে দিক, সেটা সে কিভাবে কন্ট্রোল করে? সেটা ম্যানেজার কন্ট্রোল করে এই রিইনফোর্সমেন্ট প্রসেসের মাধ্যমে। এই রিইনফোর্সমেন্ট প্রসেসটা এমনই যেটা ভালো বিহেভিয়ারকে বাড়িয়ে দিতে সাহায্য করে, খারাপ বিহেভিয়ারকে কমিয়ে দিতে সাহায্য করে। বিহেভিয়ার যাতে রিপিট না হয় সেটার দিকে খেয়াল রাখে। ঠিক আছে, মানে খারাপ বিহেভিয়ার যাতে রিপিট না হয়। আর এই রিইনফোর্সমেন্ট প্রসেসটা আমরা কিন্তু দেখেছি, কোথায় দেখলাম? অপারেন্ট কন্ডিশনাল থিওরি, যেটা কিনা কিছুক্ষণ আগে পড়লাম, আমি বললাম ডিটেলসে একটু পরে পড়বো এই ভিডিওতে, এটাই। ঠিক আছে, এবারে অপারেন্ট কন্ডিশনাল থিওরিটা আমরা এখানে ভালো করে পড়ছি। চলো নেক্সট। Why reinforcement is important? To increase productivity, to shape behavior, to motivate employee, to build a positive work culture, to reduce undesirable behavior. তাহলে রিইনফোর্স প্রয়োগের মাধ্যমে কি হয়? প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যায়, অনেক বেশি ভালো কাজ হয়, মানুষের বিহেভিয়ার, ওখানে এমপ্লয়ীদের বিহেভিয়ার সব কন্ট্রোলে থাকে, সব এমপ্লয়িরা মোটিভেট থাকে একদম অনুপ্রেরণার সাথে, যাতে বেশি বেশি কাজ করে, একটা পজিটিভ ওয়ার্ক কালচার যাতে সেখানে বিলং করে, আর যে খারাপ বিহেভিয়ার যাতে কমানো যায়। ঠিক আছে, এই সবের জন্য রিইনফোর্সমেন্ট প্রয়োগ করা হয়, যেটা আমরা দেখলাম কিছুক্ষণ আগে।
দেখো, এবারে আমরা পড়বো রিইনফোর্সমেন্টের ধরন, কিভাবে রিইনফোর্সমেন্ট কাজ করে। প্রথমত পজিটিভ রিইনফোর্সমেন্ট মানে কি, একজন এমপ্লয়ি যদি খুব ভালো কাজ করে তাকে কোনো রিওয়ার্ড দেওয়া, ফলে কি হবে, সে খুব খুশি হবে আর সে আরো ভালো কাজ করার চেষ্টা করবে আর সেই ভালো কাজটা রিপিট হতে থাকবে। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে নেগেটিভ রিইনফোর্সমেন্ট মানে কি, মানে ধরো দুজন এমপ্লয়ি সবসময় পাশাপাশি বসে আর কাজকর্ম কম করে গল্প বেশি করে, তাহলে কি হলো, তারা দুজন পাশাপাশি বসে খুব আনন্দ পায় কিন্তু তাদের সেই আনন্দটাকে সরিয়ে নেওয়া হলো, দুজনকে বলা হলো তোরা আজ থেকে আলাদা বসবি। ব্যাস, খারাপ জিনিসটাকে যখন সরিয়ে নেওয়া হয়, ঠিক আছে, তা ভালো বিহেভিয়ার যাতে হয় তার জন্য, ভালো কাজ যাতে হয় তার জন্য যখন খারাপ জিনিস সরিয়ে নেওয়া হয়, সেটাই হচ্ছে নেগেটিভ রিইনফোর্সমেন্ট। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে রিইনফোর্সমেন্টের থার্ড পয়েন্ট হচ্ছে পানিশমেন্ট, শাস্তি। ঠিক আছে, একটা খারাপ কিছু শাস্তি দেওয়া যাতে সে সেটা দ্বিতীয়বার না করে। লেট, রোজ রোজ একটা এমপ্লয়ি রোজ রোজ লেট আসছে, কি করা হলো, তাকে লেট ফাইন দেওয়া হলো, তার স্যালারি থেকে কিছু অংশ কেটে নেওয়া হলো। সে খুব অসন্তুষ্ট হলো ঠিকই, সে ম্যানেজারের উপর খুব রেগে যাবে, বিরক্তি ভাব একটা, কিন্তু কি হবে, এটার ফলে সে কিন্তু লেট আসাটা কমাবে। ঠিক আছে, কারণ স্যালারি কে হাফ পেতে চায়, সবাই স্যালারি ফুল পেতে চায়। তো এটা হলো শাস্তি দেওয়া একটা, যাতে কিনা কাজ ভালো হয়। নেক্সট হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন মানে কি, খারাপ বিহেভিয়ার করলে সেটাকে মানে ফলস্বরূপ, যেমন একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ঠিক আছে, একটা মিটিং চলছে, এবার একটা মিটিং এ একটা এমপ্লয়ি রোজ খালি মিটিং এর সময় জোকস মারে আর সময় বেকার ব্যর্থ করে। ঠিক আছে, সবার সময় নষ্ট করে। কিন্তু আস্তে আস্তে কি হলো, আহ, ঠিক করলো, সবাই মিলে ঠিক করা হলো যে এমপ্লয়িটাকে এরম করা থেকে আটকাতে হবে। কিন্তু কি করে আটকাবে, যখন এমপ্লয়িটা ওরকম জোকস মারবে কেউ হাসবে না, ফলে কি হবে, সে নিজে থেকেই বিরক্ত দূর, আমি জোকস তো মারছি কেউ হাসছে না, তার নিজেরই কেমন একটা অকওয়ার্ড ফিল হবে, সে ওটা বন্ধ করে দেবে। তাহলে ইগনোর করা হলো, এমন কিছুতে ইগনোর করা যাতে কিনা সে তার খারাপ বিহেভিয়ারটা বন্ধ করে দেয়। ঠিক আছে, ফলে কি মানে সে আশা করেছিল সবাই হাসবে আর সেটাই হবে তার রিওয়ার্ড, আর তাকে সেই রিওয়ার্ডটা দেওয়া হলো না, উল্টে সবাই চুপ থাকলো। ঠিক আছে, তাকে পাত্তাই দিল না, তার ফলে কি হলো, সে সেই ব্যবহারটা করা বন্ধ করে দিল। এটাই হচ্ছে এক্সটেনশন। ঠিক আছে, নেক্সট। রিইনফোর্সমেন্ট শিডিউলস, এর কয়েকটা ভাগ আছে। কন্টিনিউয়াস রিইনফোর্সমেন্ট, ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট। প্রথমত এর দুটো ভাগ, কন্টিনিউয়াস রিইনফোর্সমেন্ট, ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট। ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্টের দুটো ভাগ, ফিক্সড ইন্টারভাল, ভ্যারিয়েবল ইন্টারভাল। ভ্যারিয়েবল ইন্টারভালের আবার দুটো ভাগ, ভেরিয়েবল রেশিও, ফিক্সড রেশিও। নেক্সট পেজে আমরা সবটাই একসাথে পড়ে নেব, কিভাবে, চলো। দেখো, রিইনফোর্সমেন্ট শিডিউলস মানে হচ্ছে কখন কি পুরস্কার দেওয়া হবে, ওই টাইমিংটা। ঠিক আছে, এটা মন দিয়ে শোনো, এটা যদি ঠিকভাবে না শোনো তাহলে প্রথমবারে তো বুঝবেই না আর পুরো ঘটলা পেকে যাবে, তো ভালো করে শোনো। এখানে দুটো মেইন টাইপ আছে। ঠিক আছে, কন্টিনিউয়াস রিইনফোর্সমেন্ট অর্থাৎ ঠিক টাইমে ভালো বিহেভিয়ারের ফলে পুরস্কার দেওয়া। ঠিক আছে, কন্টিনিউয়াসলি পুরস্কার দেওয়া, যখনই ভালো কাজ করবে তখনই পুরস্কার দেওয়া। কন্টিনিউয়াস রিইনফোর্সমেন্ট মানে হচ্ছে যখনই ভালো কাজ করবে তখনই পুরস্কার দেওয়া। এক্সাম্পল গুলো ভালো করে শুনবে। আর ইন্টারমিডিয়েট রিইনফোর্স মানে হচ্ছে কখনো কখনো পুরস্কার দেওয়া, সব সময় নয়। কিন্তু এটার আবার চারটে ভাগ আছে। ঠিক আছে, প্রথমত এর দুটো ভাগ। ফার্স্ট হচ্ছে ভেরিয়েবল ইন্টারভাল, যেখানে কিনা কখনো কখনো দেখো র্যান্ডমলি পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে, র্যান্ডমলি, সারপ্রাইজ। ঠিক আছে, সারপ্রাইজ অ্যাপ্রিসিয়েশন। আর ফিক্সড ইন্টারভাল হচ্ছে অনেকটা টাইম গ্যাপ থাকে কিন্তু পুরস্কার দেওয়া হয়, কিন্তু একটা ফিক্সড টাইমিং থাকে, যেমন মান্থলি স্যালারি, একটা ফিক্সড টাইম যে এক মাস পরে রিওয়ার্ডটা পাবেই পাবে। তো মান্থলি স্যালারি হচ্ছে ফিক্সড ইন্টারভাল। ঠিক আছে, এই ভেরিয়েবল ইন্টারভেলের আবার দুটো ভাগ আছে, ভেরিয়েবল রেশিও আর ফিক্সড রেশিও। ভেরিয়েবল রেশিও মানে হচ্ছে যেটা কিনা কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। ঠিক আছে, যেমন ধরো একটা সেলস কোম্পানি, সেই এমপ্লয়িকে টার্গেট দেওয়া হলো 5টা ফোন বিক্রি করতে হবে, 5টা স্মার্টফোন বিক্রি করতে হবে, তাহলে স্যালারি, সরি, তাহলে রিওয়ার্ড পাবে।
তো যদি এটা ফিক্স থাকে যে 5টা তাহলে হচ্ছে ফিক্সড রেশিও, যদি ফিক্স থাকে তাহলে ফিক্সড রেশিও। আর যদি ফিক্স না থাকে যে হঠাৎ হঠাৎ 3টে স্মার্টফোন বিক্রি হলেও তাকে রিওয়ার্ড দিচ্ছে, আবার কখনো 7টা স্মার্টফোন বিক্রি হলেও তাকে রিওয়ার্ড দিচ্ছে, যখন তখন ম্যানেজার রিওয়ার্ড দেয়। তো সেটা হচ্ছে ভেরিয়েবল রেশিও, কোনো ঠিক নেই, কিন্তু সংখ্যা। ভেরিয়েবল রেশিও মানে হচ্ছে কোনো সংখ্যায় রিওয়ার্ড দেওয়া হচ্ছে, মানে কতদিন পর পর বা কোনো একটা টার্গেট পর পর এরকম। আর ফিক্সড রেশিও মানে হচ্ছে একটা ফিক্সড সংখ্যা থাকছে। এইটাই পার্থক্য, এখানে ফিক্সড সংখ্যা আর এটা ফিক্সড টাইমিং, যে একটা ফিক্সড টাইমের পর রিওয়ার্ড দেওয়া হচ্ছে, আর ভেরিয়েবল ইন্টারভ্যালে কোনো টাইমিং নেই, র্যান্ডম রিওয়ার্ড দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে টাইমিং এর ব্যাপার ইন্টারভ্যালটা, আর এটা হচ্ছে একটা সংখ্যার ব্যাপার, যে সেলস কি হচ্ছে না হচ্ছে, মানে টার্গেটের উপর এটা নির্ভর করছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ডিফারেন্স, আর এটাই হচ্ছে রিইনফোর্সমেন্ট শিডিউলের পুরোটা। ঠিক আছে, একটা চার্টেই আমি করিয়ে দিলাম। ওয়েলকাম ইন মাই ভিডিও। আজ আমরা করব ইন্ডিভিজুয়াল বিহেভিয়ারের সেকেন্ড পার্ট, পার্সোনালিটি। এটা পেপার 1 এর সেকেন্ড চ্যাপ্টার চলছে। ওকে, স্টার্ট। পার্সোনালিটি। পার্সোনালিটি মানে কি? দেখো, আমরা সবাই কেউ কারুর মতো নই, সবাই নিজেদের মতো, সবাই একে অপরের থেকে আলাদা, সবার মধ্যে একটা ইউনিকনেস আছে, একটা নিজেদের চরিত্র আছে, নিজেদের বৈশিষ্ট্য আছে। আমরা তাই এক একটা সিচুয়েশনে নিজেদের মতো করে বিহেভ করি, আমাদের রিয়াকশন সবসময় এক একজনের থেকে আলাদা হয়। ঠিক আছে, সুতরাং সেটাই হচ্ছে পার্সোনালিটি। পার্সোনালিটি হচ্ছে একটা ইউনিকনেস, একটা স্টেবল সেট অফ ক্যারেক্টার, একটা সেই চরিত্র যেটা কিনা পাল্টায় না, যেটা স্থির থাকে, যেটা আভ্যন্তরীণ, আর যেটা কিনা এফেক্ট করে সিচুয়েশনে কেমন কে রিয়াক্ট করবে তার উপর, যে যার পার্সোনালিটি অনুযায়ী রিয়াক্ট করে। তো এটাই হলো পার্সোনালিটি। পার্সোনালিটি মেজারমেন্ট। পার্সোনালিটি মেজারমেন্টটা কি? এবার দেখো, তুমি একটা কোম্পানি রান করছো, তো তুমি তোমার কোম্পানিতে যখন লোক হায়ার করবে, নিশ্চয়ই তার মানে মাথা থেকে পা অব্দি একেবারে পরীক্ষা নিরীক্ষা করে নেবে সে কেমন, তারপরে তাকে হায়ার করবে। সুতরাং তার পার্সোনালিটি মেজারমেন্ট করতে হবে। পার্সোনালিটি মেজারমেন্ট সে কিভাবে করবে? তার বিহেভিয়ার, মানে যাকে হায়ার করছে তার বিহেভিয়ার, তার ক্যারেক্টার কেমন, সে সমস্ত কিছু দেখে হায়ার করবে। তো তার পার্সোনালিটি মেজারমেন্ট করতে গেলে তাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়, মানে কোম্পানির যে মালিক তাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়, যেমন 4টে পদ্ধতি আছে, কমন মেথডস। ফার্স্ট হচ্ছে সেলফ রিপোর্ট কোয়েশ্চেনারিজ। যে হায়ার করছে সে কিছু কোয়েশ্চেন বানিয়ে নেয় নিজে, আর সেই কোয়েশ্চেন অনুযায়ী যদি পারফর্ম করতে পারে সামনের এমপ্লয়ি, মানে যদি কোয়েশ্চেন অনুযায়ী মিলে যায়, সব উত্তর ঠিকঠাক দিতে পারে মনের মতো, তাহলে তার পার্সোনালিটি একদম ম্যাচ খাচ্ছে এই জবটার জন্য। ওকে, দেন টিক। নেক্সট হচ্ছে অবজারভেশন। অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো ইন্টারভিউতে পর্যবেক্ষণ অর্থাৎ অবজারভেশন ভালোভাবে করা হয়। যেই এমপ্লয়িকে হায়ার করা হচ্ছে তাকে অবজার্ভ করবে, তবেই কিন্তু জানতে পারবে যে ভবিষ্যতে এই এমপ্লয়িটা কি করতে চলেছে। এই হায়ার করার পরের মাসেই আবার হুট করে ছেড়ে দেবে না তো, আবার নতুন করে হায়ারিং প্রসেস স্টার্ট করতে হবে না তো, আরো অনেক কিছু বিহেভিয়ার ডিপেন্ড করছে। আর পদ্ধতি হচ্ছে কি, প্রজেক্টিভ টেস্ট, অর্থাৎ কিছু প্রজেক্টিভ টেস্ট সেট করা থাকে, সেগুলোতেও যদি পাস করতে পারে দেন ওকে, টিক মার্ক। নেক্সট হচ্ছে ইন্টারভিউস। অবভিয়াসলি খুব ইম্পর্টেন্ট আর খুব পপুলার মেথড পার্সোনালিটি মেজারমেন্টের ইন্টারভিউ, আমরা সবাই ফেস করে থাকি আর করব, যেটা কিনা স্ট্রাকচার থাকে অথবা আনস্ট্রাকচার থাকে, ডিসকাশন করে নিজেদের মধ্যে, দেন মানে এমপ্লয়ি আর যে হায়ার করছে উনি, তাদের মধ্যে যে ডিসকাশন হয় সেই অনুযায়ী কোম্পানির মালিক ডিসাইড করে যে তার ব্যক্তিত্ব এই জবটার জন্য, তার পার্সোনালিটি এই জবটার জন্য পারফেক্ট কি না। ঠিক আছে, এইভাবেই পার্সোনালিটি মেজারমেন্ট করা হয়। ডিটারমিনেন্টস অফ পার্সোনালিটি। পার্সোনালিটির কি কি উপাদান আছে? দেখো, কিছু উপাদান আছে যেগুলো কিনা মানুষের পার্সোনালিটিকে চেঞ্জ করে দিতে পারে। ঠিক আছে, সেই অনুযায়ী মানুষের পার্সোনালিটি ডেভেলপ হয় বা চেঞ্জ হয়। সেই সমস্ত উপাদানগুলোর মধ্যে প্রথম উপাদান হচ্ছে হেরিডিটি, অর্থাৎ কিছু পার্সোনালিটি আমরা জন্মগত বাবা মার কাছ থেকে পেয়ে থাকি, জিনগত।
যেমন ইন্টেলিজেন্স হতে পারে, এনার্জি লেভেল হতে পারে, কেউ শান্ত, কেউ খুব দুরন্ত, এগুলো জন্মগত পাওয়া আমাদের পার্সোনালিটি। আবার কিছু পার্সোনালিটি সিচুয়েশন বেস হয়, যেমন সিচুয়েশন সেই অনুযায়ী পার্সোনালিটি চেঞ্জ হয়ে যেতে পারে। অফিসে একরকম পার্সোনালিটি লক্ষ্য করা যায়, আবার বাড়িতে একরকম। তো সিচুয়েশন বেস পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়, এটাও একটা উপাদান যেটা কিনা পার্সোনালিটিকে একদম এফেক্ট করে। ঠিক আছে, আরো দুটো উপাদান আছে, কি কি চলো দেখি। থার্ড পয়েন্ট হলো এনভায়রনমেন্ট। দেখো, পরিবেশ। পরিবেশ কিভাবে একজনের পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে পারে? পারে এক্সাম্পল হিসেবে ধরা যাক, তুমি যেই পরিবারে বড় হচ্ছ, তোমার বাড়ির চারপাশের যা পরিবেশ, বাড়িতে যা পরিবেশ, সেই পরিবেশটা তোমার উপর কিন্তু এফেক্ট ফেলে। তুমি ধরো অনেক বয়স হয়ে যাচ্ছে কিন্তু এখনো বেকার, কিন্তু তোমার বাড়ির লোকজন খুব সাপোর্টিভ, তাহলে কিন্তু তুমি অনেক আত্মবিশ্বাস ফিল করবে নিজের মধ্যে, তুমি কিন্তু সহজে কনফিডেন্ট হারাবে না, তুমি কিন্তু চেষ্টা করেই যাবে। কিন্তু যদি তোমার বাড়ির লোক সাপোর্টিভ না হয়, তাহলে কিন্তু একটা পর্যায়ে এসে তুমি ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো ফিল করবে। সুতরাং তোমার বাড়ির পরিবেশ, অর্থাৎ পরিবেশ জিনিসটা তোমার ব্যক্তিত্ব গঠনে, তোমার পার্সোনালিটি গঠনে একটা বড় রোল প্লে করছে, রাইট? নেক্সট পয়েন্ট হচ্ছে কালচার বা সংস্কৃতি। এটাও কিন্তু পার্সোনালিটি ডেভেলপমেন্টে খুব বড় রোল প্লে করে। যেমন একজন যদি বিশ্বাস করে ভগবানের ওপর খুব বেশি, তার সংস্কৃতি তাকে এটা শিখিয়েছে, তার বিশ্বাস বাড়িয়েছে, তার ট্রেডিশন সেটা, তাহলে তার পার্সোনালিটিটা একটা অন্যরকম হবে। কিন্তু একজন যার সংস্কৃতিতে এরকম খুব একটা নেই, যে কিনা ওয়েস্টার্ন কালচারটাই ছোটবেলা থেকে ফলো করে এসেছে, তো যে কিনা বিলিভ করে না, একটু নাস্তিক প্রকৃতির, তার পার্সোনালিটিটা সেইভাবেই গঠন হবে। দুটোই কিন্তু দুজনের জন্য দুটোই ইউনিক, দুটোই ভালো, খারাপ কিছু বলছি না, দুটোই ইউনিক। তবে এক একজনের পার্সোনালিটি এক এক রকম, রাইট? তো এটাই হচ্ছে ডিটারমিনেন্টস অফ পার্সোনালিটি। পার্সোনালিটি যেটা কিনা বিভিন্ন জিনিসের উপর নির্ভর করে, যেমন হেরিডিটি, এনভায়রনমেন্ট, সিচুয়েশন অ্যান্ড কালচার। এই চারটে জিনিস খুব মেন রোল প্লে করে আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টে। ওকে, নেক্সট। পার্সোনালিটি ডেভেলপমেন্টের উপর বিখ্যাত তাত্ত্বিক এইচ ফ্রিউড একটি তত্ত্ব ব্যাখ্যা করেন, যেই তত্ত্ব অনুযায়ী মানুষ কিভাবে জন্ম থেকে, শিশু অবস্থা থেকে প্রাপ্তবয়স্ক অবস্থা অবধি কিভাবে তার পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়ে থাকে, তার উপর তিনি এই তথ্যটি ব্যাখ্যা করেন, যার মধ্যে কিছু স্টেজেস তিনি বলে দেন। প্রথম স্টেজেস হলো ওরাল স্টেজ। এই সময় শিশুদের সমস্ত মনোযোগ থাকে তার মুখের ওপর। এটা 1 বছর বয়স অবধি হয়, ঠিক আছে? মুখ থেকেই সে তার সমস্ত চাহিদা পূরণ করে, তার খিদে মেটায়। তারপরে এই স্টেজটা হয় এনাল স্টেজ। অ্যানাল স্টেজে এই মনোযোগটা চলে যায় মলদ্বারের দিকে, মুখ থেকে মলদ্বারের দিকে। এই সময় 2 থেকে 3 বছর বয়সী শিশুরা এই সময় বাবা মার থেকে টয়লেটের ট্রেনিং পায়, ঠিক আছে? তো সেইভাবে তার পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়। ওকে, নেক্সট ফ্যালিক স্টেজ, যেখানে 4 থেকে 5 বছর বয়সী শিশুরা তাদের সমস্ত মনোযোগ থাকে সেক্স অর্গানসের দিকে, ঠিক আছে? কিন্তু তারা সেই সময় সেগুলো কিছু বুঝতে পারে না, যার ফলে ইমোশনাল ডেভেলপমেন্ট একটু ব্যাহত হয়, কনফিউশন হয়, অ্যাংজাইটি হয়, ঠিক আছে? কিন্তু সেগুলো কিছু বুঝতেই পারে না। নেক্সট স্টেজ লেটেন্সি পিরিয়ড। লেটেন্সি পিরিয়ডে 6 থেকে 8 বছর শিশুদের তখন সেক্সুয়াল ফিলিংস চলে গিয়ে সমস্ত ফিলিংস চলে যায় বাইরের জগতের দিকে, বাহ্যিক জগতের সমস্ত কিছু নিয়ে তখন তার ইন্টারেস্ট জাগে মনে, ঠিক আছে? 6 থেকে 8 বছর বয়সী শিশুদের। তারপরে জেনিটাল স্টেজ, যেখানে কিনা এর পরের বাকিটা পুরো পিরিয়ডটা প্রাপ্তবয়স্ক অবধি, যেখানে কিনা রিলেশনশিপ, লাভ, সেক্সুয়াল ম্যাচুরিটি সমস্ত কিছু শুরু হয়। আর এটাই কিন্তু মেন স্টেজ যেখানে মানুষের পার্সোনালিটিটা খুব ভালোভাবে ডেভেলপমেন্ট হয়, ঠিক আছে? স্টাডি অফ এস ফ্রয়েড তার সমস্ত স্টেজেস যেভাবে ব্যাখ্যা করেছেন, তার উপর ভিত্তি করে আমি একটা পিকচার গুগল থেকে ডাউনলোড করেছি। দেখো, এটা বুঝতে তোমাদের সুবিধা হবে। প্রথমে ওরাল স্টেজ, যেখানে কি হচ্ছে বলেছিলাম, অ্যানাল স্টেজ, দেন ফ্যালিক স্টেজ, দেন লেটেন্ট স্টেজ, দেন জেনিটাল স্টেজ। আশা করছি এটা তোমরা বুঝে গেছো। নেক্সট,
মনোবিজ্ঞানী এরিকসনও কিন্তু পার্সোনালিটি ডেভেলপমেন্টের উপর একটি তত্ত্ব ব্যাখ্যা করেন, যেটা কিনা ফ্রয়েডের তত্ত্ব থেকে একটু বিস্তৃত। তিনি ব্যাখ্যা করেন মেনলি সামাজিক এবং মানসিক দ্বন্দ্বের উপর ভিত্তি করে 8টি স্টেজে ব্যাখ্যা করেন। তার মধ্যে প্রথম স্টেজ হলো ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট। এই সময় 1 বছর বয়স অবধি শিশুরা যদি তাদের বাবা মার থেকে খুব ভালো যত্ন পায়, তাহলে তাদের মনে একটা, ওই শিশুটার মনে একটা বিশ্বাস জন্মায়, আর যদি ভালো যত্ন না পায় তাহলে অবিশ্বাস জন্মায়। এই সময় এইভাবে পার্সোনালিটি ডেভেলপমেন্টটা হয়, একটা ধাপ। নেক্সট ধাপ হচ্ছে অটোনমি ভার্সেস সেম অ্যান্ড ডাউট। এই সময় 1 থেকে 3 বছর বয়সী শিশুরা নিজে থেকে কিছু করতে শেখে, ঠিক আছে। আর যদি ক্রিটিসাইজ হয় তাহলে আবার লজ্জা ফিল করে। এরপরে আসে ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট। এই সময় 3 থেকে 6 বছর বয়সী বাচ্চারা নিজে থেকে কিছু কাজ করা শেখে, ছোটখাটো কাজ করা শেখে। আর যদি তারা পানিশড হয় ভুলভাল কিছু কাজ করার জন্য, তাহলে তাদের মনে আবার অপরাধবোধ তৈরি হয়। এইভাবে তাদের পার্সোনালিটিটা ডেভেলপমেন্ট হয়। নেক্সট স্টেজ হচ্ছে ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিনিটি। এই সময় 6 থেকে 12 বছর বয়সী শিশুরা স্কুলে যায়, স্কুলের থেকে অ্যাক্টিভিটি শেখে। এবার স্কুলে যদি সফলতা লাভ করে তাদের মনে কনফিডেন্স জন্মায়, আর যদি ব্যর্থতা লাভ করে তাহলে তাদের মধ্যে একটা মনোভাব খারাপ হয়, মানে একটা ফিল হয়, গিল্টি ফিল হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন। Adolescents explore identity and personal values। মানে এই সময় এই 12 থেকে 18 বছর বয়সী বাচ্চারা নিজেদের পরিচয় গঠন করার জন্য কনফিউজ থাকে, ব্যস্ত থাকে, ঠিক আছে। যদি ঠিকঠাক ভাবে নিজেদের পরিচয় গঠন করার জন্য একটা আইডেন্টিটি খুঁজে পায় তো ভালো, না হলে কনফিউশন তৈরি হয়। এইভাবে পার্সোনাল ডেভেলপমেন্ট হয়। নেক্সট স্টেজ হচ্ছে ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন, ইয়াং অ্যাডাল্টহুড। এই সময় কি হয়, এই সময় রিলেশনশিপ হয়, ভালো রিলেশনশিপ হলে ঠিক আছে ভালো, না হলে আইসোলেশন ফিল হয়। তো এই সময় হচ্ছে অ্যাডাল্টহুড চলছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে জেনারেটিভিটি ভার্সেস স্ট্যাগনেশন, মিডিল অ্যাডাল্টহুড। তখন চিন্তাধারা থাকে যে সোসাইটিতে কিভাবে নিজের মানে পরিচয় গঠন করব, কিভাবে ফ্যামিলিতে কন্ট্রিবিউট করব, এই সব চিন্তা ঘিরে থাকে এই মিডিল অ্যাডাল্টহুডে। নেক্সট আর লাস্ট স্টেজ হচ্ছে ইন্টিগ্রিটি ভার্সেস ডেসপেয়ার। এই যে তার আগের মিডিল অ্যাডাল্টহুডে আমরা জেনে নিলাম যে ফ্যামিলির তে কিভাবে কন্ট্রিবিউট করব, সোসাইটিতে কিভাবে নিজের নাম করব, এই সমস্ত চিন্তাধারা থাকে। আর লাস্ট স্টেজে ওল্ড এজে কি হয়, যদি কিছু করতে পারে তাহলে স্যাটিসফ্যাকশন ফিল হয়, আর যদি কিছু করতে না পারে তাহলে রিগ্রেট ফিল হয়। তো ফেলে আসা দিনগুলোর ব্যাপার মতো হয়ে যাচ্ছে। এই হচ্ছে 8টা স্টেজ পার্সোনালিটি ডেভেলপমেন্টের, স্টাডি বাই এরিকসন। ওকে, তো নেক্সট স্টেজে চলে যাই, নেক্সট স্টাডিতে চলে যাই আমরা, সি অ্যাগ্রেসিভ। ওকে, এরিকসন কিন্তু সোশ্যাল আর কালচারাল ইনফ্লুয়েন্সের উপরই বেশি গুরুত্ব দিয়েছে, এটা জেনে রাখো জরুরি পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে। ক্রুস সার্জারিজ পার্সোনালিটি ডেভেলপমেন্টের উপর যে তত্ত্বটি ব্যাখ্যা করেছেন সেই অনুযায়ী তিনি তার তত্ত্বটি ম্যাচুরিটি থিওরি নামে পরিচিত, ঠিক আছে। তিনি ম্যাচিওর থেকে কিভাবে আমরা ইম্যাচিওর থেকে আমরা কিভাবে ম্যাচিওরের দিকে যাচ্ছি তার উপর তত্ত্ব প্রকাশ করেছে, যার কয়েকটা স্টেজেস আছে। যেমন প্রথমে ইম্যাচুরিটি ক্যারেক্টারিস্টিক থেকে আমরা ম্যাচুরিটি ক্যারেক্টারিস্টিকের দিকে যাচ্ছি, ঠিক আছে। প্রথমে কেমন থাকছি, প্রথমে আমরা প্যাসিভ থাকছি, দেন অ্যাক্টিভ হচ্ছি, মানে আমাদের গঠনটা ঠিকঠাক হচ্ছে। প্রথমে আমরা ডিপেন্ডেন্ট থাকছি কারোর না কারোর ওপর, দেন ইন্ডিপেন্ডেন্ট হতে শিখছি। প্রথমে আমাদের লিমিটেড ইন্টারেস্ট থাকছে, ঠিক আছে, যে কোনো কিছুর ওপর অত বেশি ইয়ে নেই, দূর চলছে চলুক। দেন আমাদের কিন্তু ব্রড রেঞ্জ অফ ইন্টারেস্ট তৈরি হচ্ছে। প্রথমে আমাদের কিন্তু নিজেদের প্রতি কোনো ধ্যান নেই, সেলফ অ্যাওয়ারনেস একদমই নেই। তারপরে একদম ডিপ সেলফ অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে নিজেদের মধ্যে। প্রথমে আমরা স্কিল কপি করছি, দেন প্রবলেম সলভিং অ্যাবিলিটি আমাদের মধ্যে তৈরি হচ্ছে। তো এই স্টেপ গুলো তিনি ব্যাখ্যা করেছেন, এটা সি অ্যাগ্রিসের তত্ত্ব, ঠিক আছে, ম্যাচুরিটি ইম্যাচুরিটি থিওরি।
নেক্সট, এবার আমরা পড়বো পার্সোনালিটি থিওরি। দেখো পার্সোনালিটি থিওরিতে 5টি থিওরি ব্যাখ্যা করা হয়েছে, যার মধ্যে প্রথম থিওরি হচ্ছে টাইপ থিওরি। এখানে কি ধরে নেওয়া হয়, এখানে ব্যাখ্যা করা হয়েছে যে এখানে ধরে নেওয়া হয় মোটা মানুষেরা একটু বেশি মিশুকে টাইপের হয়, একটু বাইরের জগৎটা এক্সপ্লোর করতে ভালোবাসে, আর রোগা মানুষেরা একটু ইন্ট্রোভার্ট টাইপের হয়, একা থাকতে বেশি পছন্দ করে, এমনটা ধরে নেওয়া হয় টাইপ থিওরিতে। নেক্সট হচ্ছে ট্রেড থিওরি। এটা অনুযায়ী ইন্ডিভিজুয়ালি মানুষদের ব্যক্তিত্বকে যেটা বেশি বৈশিষ্ট্য, তাদের ব্যক্তিত্বে যেই বৈশিষ্ট্যটা সব থেকে বেশি লক্ষ্য করা যায় ঘন ঘন, যেমন অনেস্টি, কেউ ধরো খুব অনেস্ট, তো তার কাজের মধ্যে বারবার দেখা যাচ্ছে তার অনেস্টিটা ফুটে উঠছে, তো সেটাই হলো তার পার্সোনালিটি। এইভাবেই ট্রেড থিওরিটা ব্যাখ্যা করা হয়েছে, বৈশিষ্ট্য অনুযায়ী পার্সোনালিটি ডিভাইড করে দেওয়া হয় মানুষের ট্রেড থিওরি অনুযায়ী। ওকে, নেক্সট হচ্ছে সাইকো অ্যানালাইটিক থিওরি। দেখো এটা ফ্রিউডের থিওরি। এই থিওরি অনুযায়ী 3টে পয়েন্ট ব্যাখ্যা করা হয়। প্রথমত, এমন কিছু ব্যক্তি যারা শুধুমাত্র আনন্দ, ইচ্ছা এইগুলোকেই প্রায়োরিটি দেয়, সেটার জন্য তারা যা খুশি করতে পারে, তো সেটাকেই বলা হচ্ছে র অর অ্যানিমালিস্টিক কম্পোনেন্ট, যারা কিনা শুধু আনন্দ, ইচ্ছা এই সমস্তকে প্রায়োরিটি দেয়, এটার জন্য যা কিছু করতে পারে। ইগো, তারপরে হচ্ছে ইগো, যেটা হচ্ছে রিয়েলিটি বেসড, যারা এই যুক্তিসম্মত ভাবে কাজ করে, বাস্তবটাকে দেখে। তারপরে হচ্ছে সুপার ইগো, যারা একদম পারফেকশন চায় লাইফে, তাদেরকে এই ব্যাখ্যায় ফেলা হয়েছে। মোটামুটি ভাবে বলা যায় এটা একটা আইসবার্গের মতো, যারা অচেতন চেতনা থেকে চেতনার দিকে যায়, অচেতন থেকে চেতনার দিকে যায়, অর্থাৎ আনকনসিয়াস মাইন্ড থেকে কনসিয়াস কন্ট্রোলের দিকে যায়, এইভাবেই পার্সোনালিটিরা তাদের ডেভেলপমেন্ট হয় এই থিওরি অনুযায়ী। ঠিক আছে, সাইকো অ্যানালাইটিক থিওরি। নেক্সট পয়েন্ট হচ্ছে সোশ্যাল লার্নিং থিওরি। এই থিওরি অনুযায়ী মানুষ সমাজের থেকে শেখে, ঠিক আছে, তারপরে নিজের পার্সোনালিটিতে সেগুলো অ্যাপ্লাই করে, সমাজের থেকে শিক্ষা নেয়, সমাজ থেকে বিভিন্ন জিনিস শেখে, তো সোশ্যাল লার্নিং থিওরি। ওকে, আর এইভাবেই তাদের পার্সোনালিটিটা গড়ে ওঠে যারা এই থিওরির মধ্যে পড়ছে। নেক্সট হচ্ছে হিউম্যানিস্টিক থিওরি। এই থিওরি অনুযায়ী কি বলেছে, রজার্স আর ম্যাসলো, এই দুজন বিজ্ঞানী কিন্তু এই থিওরিতে অনেকটাই নিজেদের অবদান রেখে গেছে। রজার্স এর কথা অনুযায়ী পার্সোনালিটি ডিপেন্ডস অন সেলফ পারসেপশন, অর্থাৎ এখানে ব্যাখ্যা করেছে এটাই যে একজন ব্যক্তি সে কোন চোখে সমাজকে দেখছে, কোন চোখে সবাইকে দেখছে, সেটাই তার পার্সোনালিটি, কিভাবে দেখছে, তার পারসেপশনটা কি, সেটাই হচ্ছে তার পার্সোনালিটি, সেইভাবে গড়ে উঠছে। আর ম্যাসলোর অনুযায়ী প্রত্যেকটা ব্যক্তি নিজেকে ডে বাই ডে উন্নত করতে চায়, ঠিক আছে, একটা বেটার গ্রোথ, বেটার দিকে যেতে চায়, এটাই হচ্ছে হিউম্যানিস্টিক থিওরির দুটো পার্ট। ওকে, নেক্সট, এবার আমরা পড়বো মায়ার্স এন্ড ব্রিগস টাইপ ইন্ডিকেটরস। ওকে, নাও লিসেন। মায়ার্স এন্ড ব্রিগস দুজন বিখ্যাত রিসার্চার ছিল, ঠিক আছে, তারা একটা অ্যাসেসমেন্ট করে যার মধ্যে 100টা কোয়েশ্চেন ছিল, সেটা সবাইকে আনসার দিতে হবে, মানে কিছুজন তারা নির্বাচিত করে দেয়, এবারে তার উপর মানে মানুষরা যা আনসার দেয় তার উপর ভিত্তি করে সেই সার্ভেটার উপর ভিত্তি করে বলা যায় অ্যানালাইজ করে তারা 8টা ইন্ডিকেটর ডেভেলপ করে, ঠিক আছে, সেই ইন্ডিকেটর অনুযায়ী মানে তারা যে ইন্ডিকেটরটা ডেভেলপ করে সেগুলো আমরা এখন এক এক করে জানবো। তারা কয়েকটা ভাগ বলে দেয়, যেমন প্রথমত হচ্ছে এক্সট্রোভার্টেড ভার্সেস ইন্ট্রোভার্টেড। কিছু মানুষ এক্সট্রোভার্টেড হয়, আমরা জানি, খুব সবাইকে মিশুকে, খুব বাইরের জগতে এক্সপ্লোর করতে ভালোবাসে, আর ইন্ট্রোভার্টেড হয় কিছু মানুষ খুব শান্ত, লাজুক, এরকম টাইপের হয়। তো এই দুটো ভাগ। নেক্সট হচ্ছে সেন্সিং ভার্সেস ইনটুইটিভ, যেখানে কি হচ্ছে, যেখানে কিছু মানুষ পর্যবেক্ষণ করতে ভালোবাসে, সমস্ত কিছু খুঁটিনাটি পর্যবেক্ষণ করতে ভালোবাসে, আবার কিছু মানুষ কি করছে, অত পর্যবেক্ষণ করতে ভালোবাসে না, তাদের কাছে সমস্ত কিছু রেডিমেড এলে রেডিমেড বিগ পিকচারে তারা বেশি
খুশি, এরকম একটা। ঠিক আছে, থিঙ্কিং ভার্সেস ফিলিং। যেমনটা আমরা জানি যে কিছু মানুষ মাথা দিয়ে ভাবে, কিছু মানুষ মন দিয়ে। এটাই এখানে ব্যাখ্যা করেছে যে কিছু মানুষ ব্রেন দিয়ে যুক্তিসম্মত ভাবে সমস্ত ডিসিশন নেয়, ওইভাবে ভাবে থিঙ্কিং, আর কিছু মানুষ ফিলিংস দিয়ে হার্টের কথা শোনে। ঠিক আছে, এই দুই ভাবে ব্যাখ্যা করেছে। নেক্সট হচ্ছে জাজিং ভার্সেস পারসিভিং। কিছু মানুষ লোককে জাজ করতেই ব্যস্ত থাকে, সমস্ত কিছু তাদেরকে ওপিনিয়ন দিতে ব্যস্ত থাকে। আবার কিছু মানুষ নিজের ওপিনিয়ন মানে নিজেকে খুলে মেলে ধরতে ভালোবাসে। ঠিক আছে, নিজেকে প্রকাশ করতে ভালোবাসে, যেখানে জাজিং যারা করে তারা অন্যদের বিষয়ে জাজ করতে বেশি ভালোবাসে। তো এইগুলো বিষয়ে অ্যানালাইজ করে টোরে তারা 16টা মতো পার্সোনালিটি ডেভেলপমেন্ট করে। ঠিক আছে, 16টা মতো পার্সোনালিটি ডেভেলপ করেন, যার মধ্যে এক্সাম্পল এখানে কিছু দিয়ে দিয়েছে। INTJ যারা কিনা ভালো রিসার্চার, ভালো ভিশনারিজ হতে পারে। ESTJ যারা কিনা ভালো অর্গানাইজার হতে পারে। ENTP যারা কিনা ভালো এন্টারপ্রেনিয়র হতে পারে। দেখো এগুলো যদি বুঝতে না পারো, এখানে দেখবে I দিয়ে ইন্ট্রোভার্ট, যারা ইন্ট্রোভার্ট হয়। ইনটুইটিভ হয় যারা, T দিয়ে থিঙ্কিং হয়, যারা J দিয়ে জাজিং হয়। এই টাইপের মানুষেরা কি হতে ভালোবাসে? রিসার্চার আর ভিশনারিজ। তো এইভাবে ওনারা এই ইন্ডিকেটর গুলো ব্যাখ্যা করেছে। ঠিক আছে, যার মধ্যে 8টা খুব প্রধান। ওকে, নেক্সট, মডার্ন রিসার্চার্সরা মানুষের যে সমস্ত পার্সোনালিটি আছে তার মধ্যে যে সমস্ত ডিফারেন্ট পার্সোনালিটি আছে এক একটা মানুষের মধ্যে, তার মধ্যে 5টা পার্সোনালিটিকে দ্য বিগ 5 পার্সোনালিটি ট্রেটস হিসেবে ব্যাখ্যা করেছেন। ঠিক আছে, যার মধ্যে 5টা প্রধান পার্সোনালিটি কি কি সেগুলো দেখে নিই। প্রথমত হচ্ছে এক্সট্রাভার্সন। এক্সট্রোভার্সন অর্থাৎ যারা খুব বেশি এক্সট্রোভার্ট, যারা খুব বেশি মিশুকে, খুব বেশি কনফিডেন্ট, বাইরের জগৎ থেকে এক্সপ্লোর করতে একদম ভয় পায় না, এরম মানুষেরা। এগ্রিবলনেস, যারা খুব বেশি দয়ালু, বন্ধুসুলভ, সব সময় সবার সাহায্য করতে একদম উৎসাহিত থাকে, এগিয়ে আসে। খুব বেশি সহানুভূতিশীল, অন্যদের সাথে সব সময় সহমত থাকে, এরকম মানুষেরা। এই পার্সোনালিটিটাও বিগ 5 এর মধ্যে পড়ছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কনসিয়াসনেস। এই সমস্ত মানুষেরা খুব বেশি দায়িত্ববান হয়, এরা খুব বেশি দায়িত্ব সহকারে কাজ করে, খুব বেশি প্রোডাক্টিভ হয়, যার জন্য কাজে কিছু কিছু কাজের ক্ষেত্রে এদের খুব দাম থাকে, কেননা এরা খুব বেশি অ্যাবসেন্ট করে না, রেসপন্সিবল, ডিপেন্ডেবল হয়, তাই জন্য। তো তাই এই পার্সোনালিটিটাকেও একটা বিগ 5 এর মধ্যে ধরা হয়েছে। নেক্সট হচ্ছে ইমোশনাল স্টেবিলিটি, অর্থাৎ সেই সমস্ত মানুষেরা যারা কিন্তু সবকিছু ব্যালেন্স করে চলতে পারে, সহজে সব বিষয়ে কেঁদেও ফেলে না, সব বিষয়ে অনেক বেশি আনন্দিতও হয়ে যায় না, নিজের আবেগকে কন্ট্রোল করতে পারে, সেই সমস্ত মানুষেরা যারা নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে, একটা স্টেবল করতে পারে। ঠিক আছে, সব সবকিছু ভালো করে হ্যান্ডেল করতে পারে। আর লাস্ট হচ্ছে ওপেননেস টু এক্সপিরিয়েন্স। সেই সমস্ত মানুষেরা যারা সময়ের সাথে পরিবর্তনশীল পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে ইজিলি। ঠিক আছে, খুব কিউরিয়াস হয়, ওপেন মাইন্ডেড হয়, ফ্লেক্সিবল হয়, যারা কিনা সবকিছুকে ইজিলি অ্যাকসেপ্ট করে নেয়, যাই সিচুয়েশন আসুক না কেন। তো এই 5টি পার্সোনালিটিকে দ্য বিগ 5 পার্সোনালিটি ট্রেটস এর মধ্যে ধরা হয়েছে। নেক্সট, এবারে আমরা দেখে নেব কিছু আদার রেলেভেন্ট পার্সোনালিটি ট্রেটস, আরো কিছু পার্সোনালিটি, যেখানে প্রথমে কোর সেলফ এভালুয়েশন। এখানে দু ধরনের ব্যক্তিত্ব দেখা যায়। প্রথম ব্যক্তিত্ব যারা কিনা নিজেদের উপর বিশ্বাস রাখে, তারা নিজেদের ফিউচার মনে করেন আমাদের ফিউচার আমাদেরই হাতে, আর তাই জন্য তারা সেই দিকেই চেষ্টা করে। আর দ্বিতীয় ধরনের ব্যক্তিত্ব এর মধ্যে দেখা যায় যারা একটু নেগেটিভ টাইপ হয়, যারা মনে করে ভাগ্যে যা আছে তাই হবে, তাই তারা কোনো কিছু গোল সেট করে না আর তার পেছনে দৌড়ায়ও না, মানে কোনো কিছু মেহনত সেইভাবে করে না, তারা মনে করে ভাগ্যে যা আছে তাই হবে। আর হচ্ছে নেক্সট হচ্ছে সেলফ মনিটরিং। ঠিক আছে, এইটাও এক ধরনের পার্সোনালিটি, যেখানে কিনা কিছু মানুষ হয় যারা নিজেদের পার্সোনালিটি গিরগিটির মতো চেঞ্জ করে নেয় সিচুয়েশন বেসে। ঠিক আছে, সিচুয়েশন যেমন সিচুয়েশন হবে তেমন সেই রকম ভাবে পার্সোনালিটি চেঞ্জ করে নেয়। তাদের কাজের জায়গায় পার্সোনালিটি একরকম, আবার প্রাইভেট লাইফে পার্সোনালিটি একরকম, তারা খুব বেশি জীবনে সন্তুষ্ট থাকতে পারে না। আর এক ধরনের পার্সোনালিটি দেখতে পাওয়া যায় ম্যাকিয়াভেলিয়ানিজম।
এরা অতিরিক্ত বাস্তববাদী হয়, এরা মনে করে যে একটা জীবনে উদ্দেশ্য যেটা যদি পাওয়ার হয়, সেই উদ্দেশ্যটা পাওয়ার জন্য যা কিছু করা যেতে পারে, মিথ্যের আশ্রয় নেওয়া যেতে পারে, অনৈতিক কাজকর্ম করা যেতে পারে, যা খুশি করা যেতে পারে, শুধু উদ্দেশ্যটা সফল করাটাই তাদের মেন উদ্দেশ্য থাকে। এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে কি হয়, শর্ট টার্মে তাদের একটু সাকসেস পাওয়া গেলেও লং টার্মে কিন্তু তারা জীবনে ব্যাহত হয়, ঠিক আছে, ব্যর্থ হয়। যাই হোক, নেক্সট হচ্ছে আরেক ধরনের পার্সোনালিটি, নার্সিসিজম। এইটা একজনের নামানুসারে রাখা হয়েছে, যেখানে কিনা একটা মানুষ ছিল যে নিজেরই প্রতিচ্ছবির প্রেমে পড়েছিল, সেই তারই নামানুসারে এই বৈশিষ্ট্যটা রাখা হয়েছে। এই ধরনের মানুষেরা নিজের প্রতি অতিরিক্ত কনফিডেন্ট থাকে, আর তারা অন্যদের মানুষই মনে করে না, মানে এমন একটা বিহেভ করে, তারা অন্যদের বেশি সহ্য করতে পারে না, বেশি ভালোবাসতে পারে না, মেনে নিতে পারে না, তারা নিজেদেরকেই সর্বসর্বা মনে করে। এই ধরনের মানুষেরা কিন্তু বসেদের কাছে খুব বেশি পারফরমেন্স রেটিংস পায় না, তাদের ইগোইস্টিক বিহেভিয়ারের জন্য। আর লাস্ট আর একটা জেনে নি, টাইপ এ টাইপ বি পার্সোনালিটি বিহেভিয়ার। টাইপ এ পার্সোনালিটি কারা, যারা সময়ের পেছনে দৌড়ায়, ঠিক আছে, তারা খুব স্ট্রেসে থাকে সব সময়, সব একসাথে অনেক কাজ শুরু করে, এদিকে কোনো কাজই ঠিক মতো শেষ করতে পারে না, তারা খুব বেশি লাইফে সাফার করে। আর তাদের কাজের কোয়ালিটি খুব খারাপ হয়, ফলে কিন্তু অনেক কাজ করে, তারা মনে করে অনেক কাজ করলেই হবে, তারা কোয়ান্টিটির দিকে বেশি নজর রাখে, কিন্তু কোয়ালিটি, কাজের কোয়ালিটি খুব বেশি তারা ভালো রাখতে পারে না, যেহেতু তারা সময়ের পেছনে দৌড়াতে থাকে, তাই। আর টাইপ বি ব্যক্তিরা কি হয়, বি টাইপ ব্যক্তিত্বরা আহ, মানে সময়ের পেছনে দৌড়ায় না, তারা লাইফটাকে এনজয় করে, তারা ফ্রি টাইমে মজা করে, তাই জন্য তারা জেতার জন্য খেলে না, তারা খেলে মজার জন্য, এরকম একটা ব্যাপার, তারা কাজ করে মজার জন্য। তাই তাদের জীবনে স্ট্রেস লেভেলও কম থাকে, তারা জীবনে সন্তুষ্ট থাকে। এই কয়েক ধরনের পার্সোনালিটি, যা ইম্পর্টেন্ট ছিল আমি পড়িয়ে দিলাম। নেক্সট, একজন ব্যক্তির পার্সোনালিটি কেমন সেটা যদি জানা থাকে, তাহলে তার জন্য পারফেক্ট জব খোঁজা খুব ইজি হয়। তাই পার্সোনালিটি জব ম্যাচ, এটা যদি তোমাদের জানা থাকে, তোমরা কোনটাতে খুব বেশি পারফেক্ট সেটা জানতে সুবিধা হবে। অবভিয়াসলি তার জন্য পার্সোনালিটিটা জানতে হবে। শুধু তোমরা কেন, কে কোন কাজে ভালো সেটা জানতে পারবে তোমরা এই পার্সোনালিটি জব ম্যাচ জানলেই। তার জন্য পার্সোনালিটি কেমন সেটা জানা খুব জরুরি। এখানে চার্ট দিয়ে দেওয়া হলো, যেমন এখানে দেখো দেওয়া আছে রিয়েলিস্টিক মানুষেরা ফার্মিং, মেকানিক, ওয়েল্ডিং এইসবে খুব বেশি পটু হতে পারে। কনভেনশনাল মানুষ যারা যারা খুব বেশি রুটিন পছন্দ করে, ট্রেডিশনাল পছন্দ করে, তারা অ্যাকাউন্টিং, ফিনান্স, কর্পোরেট ম্যানেজমেন্ট এইসব জব রোলে যেতে পারে। যারা ইনভেস্টিগেটিভ, অ্যানালাইটিক, কিউরিয়াস এরকম টাইপ মানুষ, তারা বায়োলজি, ম্যাথ, মার্কেট রিসার্চ এই সমস্ত জব রোলে ভালো নিজের পারফরমেন্স দিতে পারবে। যারা এন্টারপ্রাইজিং, অ্যাসার্টিভ, লিডার লাইক, মানে খুব বেশি এক্সট্রোভার্ট, তারা ল, পাবলিক রিলেশনস, এন্টারপ্রেনিয়রশিপ এই সমস্ত জব রোলে পারফেক্ট। যারা সোশ্যাল, হেল্পিং, পোলাইট, ডিপেন্ডেবল, তারা টিচার, টিচারি লাইন, তারপরে সোশ্যাল ওয়ার্ক, কাউন্সেলিং এই সমস্ত লাইনে তারা খুব বেশি নিজেদের আধিপত্য বিস্তার করতে পারবে। তা তারপরে লাস্ট হচ্ছে আর্টিস্টিক, যারা ক্রিয়েটিভ, ইমাজিনেটিভ, তারা কি আর্ট, মিউজিক, পেইন্টিং, ইন্টেরিয়র ডেকোরেশন এই সমস্ত জব রোল তাদের জন্য একদম পারফেক্ট জব ম্যাচ। ঠিক আছে, তাহলে এই যে জব ম্যাচটা, পার্সোনালিটি জব ম্যাচটা দেখলে, এটা কিন্তু তোমরা নিজেদের জীবনেও কাজে লাগাতে পারো। ওকে, তো আমার পার্সোনালিটি চ্যাপ্টারটা, সাব চ্যাপ্টার লার্নার্স, দেখো আজকে আমি স্টার্ট করতে চলেছি পারসেপশন। পারসেপশন, উপলব্ধি, এটা হচ্ছে আমাদের অর্গানাইজেশনাল বিহেভিয়ার, পেপার 1-8 সেকেন্ড চ্যাপ্টার, তার শেষের দিকে আমরা চলছি, এটা আমাদের লাস্ট পার্ট, যেটা আজকে আমি কভার করব। পারসেপশন বা উপলব্ধি, এর মানেটা কি? দেখো, ইন্ট্রোডাকশন কি বলছে, পারসেপশন বা উপলব্ধি হলো এমন একটা জিনিস যেটা আমরা পঞ্চ ইন্দ্রিয়ের সাথে যা অনুভব করি, সেই জিনিসটাকে ব্যাখ্যা করে সেটাকে বোঝার চেষ্টা। বুঝলে না তো? এক্সাম্পল দিই, ভালো করে বুঝতে পারবে। ধরো একটা শিশু, একটা ছোট্ট বাচ্চা, তাকে মশা কামড়ালো, সে কামড়টা বুঝতে পারলো যে কামড়ালো, চুলকাচ্ছে তার, ঠিক আছে, সে বুঝতে পারলো। এবার আমরা বড়রাও
মশা কামড়ালে কামড়াচ্ছে চুলকাচ্ছে বুঝতে পারবো, কিন্তু আমরা জানি যে এই মশাটা কামড়াচ্ছে এটাকে মারতে হবে, না হলে এটাকে হবে না, খুব বদমাশ হয়েছে তো মশাটাকে মেরে দিলাম। কারণ আমরা এক্সপিরিয়েন্স করেছি, আমরা উপলব্ধি করেছি, আমরা জানি এই মশা জিনিসটা কি। কিন্তু ওই ছোট শিশুটা, সে তো জানে না, তাকে কামড়ালো, সে তখনও দেখে হ্যাপলার মতো বসে থাকলো, কারণ সে বুঝতেই পারলো না এটা কি হচ্ছে আমার সাথে। সে জানে একটা জিনিস উড়ে এসে তাকে পায়ে বসলো, কামড়ালো, ঠিক আছে, তারপরে সে উড়ে গেল আবার। বাচ্চাটা একটু চুলকাতে শুরু করলো, কিন্তু সে কিন্তু বুঝলো না যে ওকে মারতে হবে। আমরা এটা উপলব্ধি করেছি, সময়ের সাথে বুঝেছি। এটা কি হলো? তাহলে দেখো, দুজনেই কিন্তু, একটা বড় আর একটা শিশু, দুজনেই কিন্তু অনুভব করলাম যে আমাদের দুজনেরই কামড় অনুভব হচ্ছে, আমাদের মানে মশাটা কামড়াচ্ছে দুজনকেই, দুজনেরই চুলকাচ্ছে, কিন্তু যে উপলব্ধি করবে, অর্থাৎ বড় ব্যক্তিটা, সে উপলব্ধি করেছে, সে সময়ের সাথে পঞ্চ ইন্দ্রিয়ের সাথে, পঞ্চ ইন্দ্রিয়ের থেকে যা তথ্য পেয়েছে সেগুলোকে ব্যাখ্যা করেছে, সেগুলোকে বুঝেছে, উপলব্ধি করেছে, ফলে সে আজ জানে যে মশাটাকে মারতেই হয়। তো এটাই হলো পারসেপশন। পারসেপশন মানে এক কথায় পঞ্চ ইন্দ্রিয়ের সাথে, পঞ্চ ইন্দ্রিয়ের থেকে আমরা যা তথ্য পাচ্ছি সেটাকে ব্যাখ্যা করে সেটার ধারণাটাকে উপলব্ধি করা নিজের মধ্যে, ঠিক আছে, বোঝা জিনিসটা কি সেটা বোঝা, এটাই হচ্ছে পারসেপশন। নেক্সট, এবার এই পারসেপশনটা জরুরি কেন, এর ইম্পর্টেন্সটা কি? কারণ পারসেপশনটা অর্থাৎ উপলব্ধিটাই কিন্তু আমাদের আচরণকে প্রভাবিত করে। আমরা যেমনটা উপলব্ধি করি তেমনই আমরা বিহেভ করি, তেমনই আমরা অ্যাটিটিউড দেখাই লোককে, যার প্রতি যেমন উপলব্ধি করি, যার প্রতি যেমন ধারণা করে নিই। বুঝতে পারলে না? এক্সাম্পলটা শোনো। ধরো একটা মানুষকে তুমি খুব খারাপ ভাবো, ঠিক আছে, যে এই মানুষটা খুব খারাপ, এই লোকটা খুব খারাপ, তাহলে তার সাথে তোমার বিহেভিয়ারটা কি ভালো হবে? হবে না তো। হলেও সেটা মনের সাথে ম্যাচ খাবে না তো, সেটা আমরা পরে নেক্সট পড়বো। তাহলে একটা যদি খারাপ মানুষ হয়, তুমি যদি কাউকে খারাপ ভেবে থাকো, তার সাথে তুমি বিহেভিয়ারটাও সেরকমই করবে, তোমার আচরণটাও সেরকমই হবে। আর যদি খুব ভালো মানুষ হয়, তার সাথে তুমি যা হোক করে হোক ভালো ব্যবহারই করবে, ঠিক আছে। তার যেমন কোনো ম্যানেজার যদি কাউকে মনে করে নেয় যে এই লোকটা কাজ করে না, খুব অলস, তাহলে তার পেছনে লেগেই থাকে, এইটা হয়নি কেন, ওইটা নেই কেন, ধরেই নেয় যে সে কাজ করে না, ঠিক আছে, কারণ সে ধারণা করে নিয়েছে, পারসেপশন করে নিয়েছে আগে থেকে যে ও ওরকম, তাই জন্য ম্যানেজারের আচরণটা বা অ্যাটিটিউডটাও ওরকমই হয়ে যাচ্ছে তার প্রতি। আর যদি কাউকে ভালো মনে করে, তাহলে তো তাকে স্যালারি বাড়াবে, এই করবে এই করবে, অনেক তুলে ধরবে, মানে অনেক ভালো করে রাখবে। তো এটাই হচ্ছে পারসেপশনের ইম্পর্টেন্স, কারণ পারসেপশন আমাদের আচরণে অনেক বড় প্রভাব ফেলে। আমরা যেমনটা উপলব্ধি করি তেমনটাই আমরা বিহেভ করি, তেমনটাই আমরা আচরণ করি। চলো নেক্সট। উপলব্ধিটা কেমন হবে সেটা কন্ট্রোল করে কারা? সেটা কন্ট্রোল করে তিনটে ফ্যাক্টর। তিনটে ফ্যাক্টর যেমন হয় সেই হিসেবে এক একজন মানুষ এক এক রকম আচরণ করে, এক এক রকম উপলব্ধি করে, ঠিক আছে। সেইগুলো কি কি? পারসিভার, পারসিভড আর টার্গেট, অ্যান্ড সিচুয়েশন। যে বিহেভ করছে, যে উপলব্ধি করেছে, তার বিহেভিয়ারটার উপর নির্ভর করবে, ঠিক আছে। তারপরে যার ওপর উপলব্ধি করছে, যে জিনিসের ওপর, সেটার ওপর নির্ভর করবে। আর সিচুয়েশনটা কেমন সেটার উপরেও নির্ভর করবে, যে একটা জায়গায় কোনো কিছু উপলব্ধি কেমন হবে সেটা, ঠিক আছে। যেমন এর বৈশিষ্ট্যগুলো আমরা এখন, কিছু বৈশিষ্ট্য আছে কেমন, যেমন প্রথমত লার্নিং। লার্নিং এর ভিত্তিতে কি, এই যে চার সংখ্যাটা, এই যে এই সংখ্যাটা, এই সংখ্যাটা যে মানুষটা পড়াশোনা জানেন না, যে মানুষটা নিরক্ষর, তিনি ভাববেন যে এটা একটা মাত্র মানে একটা দাগ মাত্র, এই ওপরে একটা গোল্লা নিচে একটা গোল্লা, এটা আবার কি লেখা, এরকম একটা কোনো লেখা না, এটা একটা দাগ, এরকম ভাববে। যে শুধু বাংলা জানে সে ভাববে এটা চার, আর যে শুধু ইংলিশ জানে সে ভাববে এটা আট। তাহলে দেখো, শিক্ষার ভিত্তিতে উপলব্ধি ভিন্ন হচ্ছে। তাহলে এটা একটা ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য বলা যেতে পারে পার্সিভারের, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যাটিটিউড। অ্যাটিটিউড কিভাবে? একটা গ্লাসে যদি
হাফ গ্লাস জল ভর্তি থাকে, তাহলে একটা নেগেটিভ পার্সন, মানে যার নেগেটিভ অ্যাটিটিউড, ঠিক আছে, সে দেখবে যে গ্লাসটা হাফ খালি আছে, তার আগে খালি পোর্শনটাই চোখে পড়বে। আর একটা পজিটিভ পার্সন, তার আগে চোখে পড়বে যে গ্লাসটা হাফ ভর্তি আছে, সেটা আগে চোখে পড়বে, যে হাফ তো ভর্তি আছে। তো অ্যাটিটিউড হিসেবেও কিন্তু বৈশিষ্ট্য চেঞ্জ হচ্ছে, উপলব্ধি চেঞ্জ হচ্ছে। নিডস, নিডস এর উপর কি করে? একজন মানুষ যে কিনা তৃষ্ণার্ত, সে মরুভূমিতে জলের খোঁজে থাকবে। একটা দেখো, ধরো তুমি শিয়ালদা থেকে যাচ্ছ, এবারে তুমি যদি ক্ষুধার্ত থাকো তাহলে তুমি খাবারের গন্ধ পাবে। আর তুমি যদি ট্রেন ধরার তাড়া থাকে, তাহলে তুমি হুইসেলটা আগে শুনবে যে কত প্ল্যাটফর্মে কোন ট্রেনটা আসছে, ওইটার দিকে তোমার খেয়াল থাকবে। ঠিক আছে? তো সেই নিডস অনুযায়ী মানুষের উপলব্ধি আলাদা হচ্ছে, সিচুয়েশনটা কিন্তু একই, কিন্তু এই সিচুয়েশনে এক একটা মানুষের এক একটা উপলব্ধি হচ্ছে, যার যেমন নিড তার তেমন উপলব্ধি হচ্ছে। আবার হচ্ছে ইন্টারেস্ট, একই পেজ, এক নিউজ পেপারের একটা পেজই, সেখানে তোমার বাবা খুঁজবে শেয়ারের প্রাইস বাড়ছে না কমছে এই সমস্ত নিউজ, আর তোমার মা খুঁজবে সোনার দাম কমছে না বাড়ছে এই নিউজ। তো যার যেখানে ইন্টারেস্ট, সে সেই বিষয়টা উপলব্ধি করতে ইচ্ছুক থাকবে, তাই না? পার্সোনালিটি, তুমি যদি এ টাইপ, দেখো এ টাইপ কেন বলছি সেটা তুমি আমার আগের ভিডিওটা পড়লে জানতে পারবে। তাহলে তুমি যদি এ টাইপ পারসন হও, তাহলে তুমি অবসর টাইম যারা এনজয় করে তাদের একদম পছন্দ করবে না, যে অবসর টাইমটাকে কাজে লাগাচ্ছে না, ওরা হেলে দুলে কাটিয়ে দিচ্ছে, এরম ভাববে। আর তুমি যদি বি টাইপ পারসন হও, তাহলে তুমি আহ তাদেরকে ভালোবাসবে যারা কিনা অবসর টাইমটাকে বাঁচছে, ভালো করে জীবনে বেছে নিচ্ছে। ঠিক আছে? পার্সোনালিটি হিসাবে তাহলে উপলব্ধি আলাদা হয়ে যাচ্ছে, পারসেপশন আলাদা হয়ে যাচ্ছে। নেক্সট আর লাস্ট হচ্ছে এক্সপিরিয়েন্স। একটা মা যদি একটা সাপকে দেখে তাহলে ভয় পেয়ে যাবে, কারণ মায়ের এক্সপিরিয়েন্স আছে, মায়ের বয়স হয়েছে, এক্সপিরিয়েন্স আছে যে ওটা সাপ, ওটা কামড়ে দিতে পারে, ওটা কিন্তু খতরনাক। কিন্তু একটা ছোট্ট বাচ্চা, সে সেটাকে খেলনা ভাববে, সে তো জানে না যে ওটা কি, ওটা সাপ, ওটা কামড়ে দিতে পারে, তার তো কোনো মানে বোঝার ক্ষমতা হয়নি এখনো। তাহলে একই সিচুয়েশন, কিন্তু এক্সপিরিয়েন্স অনুযায়ী এক একজনের উপলব্ধি এক এক রকম হচ্ছে। ঠিক আছে? নেক্সট আমরা ডিফারেন্স দেখলাম উপলব্ধিকারীর হিসেবে বিবেচনা করে, যে উপলব্ধিকারী এক একটা জিনিসে এক এক রকম ভাবে উপলব্ধি করতে পারে, যার যেমন নিডস, যার যেমন এক্সপিরিয়েন্স, ওই হিসেবে দেখলাম। এবারে আমরা দেখবো যে ক্যারেক্টারিস্টিক অফ পারসিভ, অর্থাৎ যাকে আমরা উপলব্ধি করছি, যে জিনিসটাকে, যে জড়বস্তু বা যা কিছু আমরা উপলব্ধি করছি, সেই জিনিসটা কিভাবে নিজের বৈশিষ্ট্য ব্যাখ্যা করে, সে কিভাবে নিজের ভিন্নতা প্রকাশ করে। যেমন প্রথম হচ্ছে নোভেলটি। নোভেলটি কি করে? এক্সাম্পল গুলো ভালো করে মনে রাখো, তাহলে কিন্তু খুব ইজি হয়ে যাবে ব্যাপারটা। যেমন রাস্তার মধ্যে হঠাৎ যদি দেখি গাড়ি ঘোড়া চলার বদলে, মানে গাড়ি ঘোড়া তো চলছেই, হঠাৎ করে যদি দেখি একটা হাতি চলছে, বাস, লরি, গাড়ি ভর্তি রাস্তায় যদি হঠাৎ করে একটা হাতি চলে, তা সবার নজর কিন্তু তার দিকে থাকবে, একবার হলেও হাতিটাকে সবাই দেখবে, তাই না? নজর কেড়ে নেবে। তো এটা উপলব্ধি, যে বিষয়টা আমাদেরকে উপলব্ধি করাচ্ছে, কেন এটা সবকিছুর থেকে ডিফারেন্ট বলে, নিজেকে ডিফারেন্ট সাবিত করছে বলে। নেক্সট হচ্ছে সাইজ। একটা অনেক লম্বা প্লেয়ার, ঠিক আছে, অন্য বাকিরা সব একটু হলেও নাটা 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 নাটা, একটা অনেক লম্বা প্লেয়ার, সে কিন্তু সবার নজর কেড়ে নেবে, কারণ সবার থেকে আলাদা, তাই জন্য সাইজ হিসেবে। আবার কন্ট্রাস্ট হিসেবে কেউ কিভাবে নিজেকে আলাদা প্রমাণ করবে, যেমন 10টা সাদা বলের মধ্যে যদি একটা কালো বল থাকে, আমরা কালো বলটা আগে চোখে পড়বে, কন্ট্রাস্ট, রাইট? ভিশন হিসেবে সেটা আমরা সেটাকে আগে উপলব্ধি করব। নেক্সট হচ্ছে মুভমেন্ট। একটা স্থির বিজ্ঞাপন, ঠিক আছে, একটা স্থির লেখা যত না আমাদের নজর কাড়বে, তার থেকে বেশি নজর কাড়বে যদি লেখাটা চলাচল করে, যে যদি লেখাটা খুব রঙিন হয়। কোনো দোকানের নামই ধরে নাও না, যদি দোকানের নামটা ইলেকট্রিক ভাবে চলাচল করে, ঠিক আছে, বিভিন্ন রকম কালার ইউজিং করে, তাহলে ওই দোকানের নামটা আগে চোখে পড়বে তো। স্থির দোকানের নাম, যেই দোকানের নামটা একদম ফ্যাকাশে স্থির, ভালো রং চঙে না, চলাচল করছে না নামটা,
লেখাগুলো, তাহলে আমাদের সেটা কম চোখে পড়বে, তাই না? মুভমেন্ট হিসাবেও কিন্তু আমরা নিজেদের উপলব্ধি আগে কোনটা করব কি করব এটা কিন্তু নির্ভর করে। নেক্সট হচ্ছে ব্যাকগ্রাউন্ড। একটা সাদা ব্যাকগ্রাউন্ডে যদি একটা কালো লেখা থাকে সেটা আমাদের পড়তে খুব ইজি হবে, কিন্তু একটা যদি হালকা কালারের, ধরো আকাশি বা গোলাপি কালারের লেখা থাকে সাদা ব্যাকগ্রাউন্ডে, পড়তে একটু কষ্ট হবে, একটু হলেও কষ্ট হবে। তো ব্যাকগ্রাউন্ড হিসেবেও তাহলে সেটা চেঞ্জ হচ্ছে পারসেপশনটা। পজিশন, পজিশন হিসেবে কিভাবে চেঞ্জ হচ্ছে, সামনের সারিতে যারা থাকে তারা আগে চোখে পড়ে, পেছনের সারিতে যারা থাকে তারা কম চোখে পড়ে, এটাও একটা ক্যারেক্টারিস্টিক। নেক্সট হচ্ছে সিমিলারিটি। একটা অনেক জনের ভিড়, ঠিক আছে, একটা অনেক অনেক জনসমাবেশ, অনেক জনের ভিড়, তার মধ্যে যদি 10 জন লোক একই সেম কালারের সেম টি শার্ট পরে থাকে তাহলে, আর একসাথে থাকে, তাহলে তাদেরকেই তো লোকে আগে চোখে পড়বে না ওই ভিড়টার মধ্যে, যদি আমরা উপর থেকে দেখি। বাকি সব লোক তো আগে চোখে পড়বে না, কারণ সবাই এক এক রকম কালারের, বাট 10 জন একই কালারের একদম হাতে হাত ধরে একদম একসাথে আছে, তাহলে সিমিলারিটি সেই হিসেবে তারা, তাদেরকে আমরা আগে উপলব্ধি করব। এইবারে আমরা পড়ে নিলাম যে লক্ষ্য বস্তুর কেমন কি বৈশিষ্ট্য হতে পারে, মানে আমরা যাকে উপলব্ধি করছি, আমরা যার উপর পারসেপশন করছি, পারসিভড বস্তু বা টার্গেট, তার কি কি বৈশিষ্ট্য হতে পারে এটা আমরা দেখে নিলাম। এইবারে আমরা কি দেখবো, আমরা করবো সিচুয়েশনাল বেসে ক্যারেক্টারিস্টিক। সিচুয়েশন বেসে আমাদের উপলব্ধি চেঞ্জ হয় কিভাবে? অবভিয়াসলি চেঞ্জ হয়। এক্সাম্পল হিসেবে কি বলা যেতে পারে, ধরো একটা মানুষ যাকে তুমি একটা খারাপ মানুষের সাথে দেখছো, তাহলে তোমার ধারণা হবে যে এই মানুষটাও খারাপ, এই খারাপ মানুষের সাথে মিশছে কথা বলছে, এই মানুষটাও তাহলে খারাপ। আর যদি সেই মানুষটাকে, সেম মানুষটাকে যদি তুমি অন্য কোনো ভালো মানুষের সাথে দেখো দীর্ঘদিন, তাহলে তোমার ধারণা হবে যে এই মানুষটা ভালো মানুষের সাথে মিশছে, মানে বা এই মানুষটাও ভালো। তো পারসেপশন, সিচুয়েশন হিসেবে পারসেপশন চেঞ্জ হয়ে যাচ্ছে না আমাদের তাহলে? এবারে মানে যাকে আমি চিনিই না, কিন্তু ভালো মানুষের সাথে তাকে দেখলে ভাববো, ভাববো ভালো, আর খারাপ মানুষের সাথে তাকে দেখলে ভাববো খারাপ। কিংবা ধরো তুমি রোজই সকালবেলা বাড়ির জানলা থেকে সূর্যোদয় দেখো, ঠিক আছে ভালো, কিন্তু একদিন যদি তুমি টাইগার হিল থেকে, দার্জিলিং এর টাইগার হিলসে হিলে সূর্যোদয় দেখো, ওটা একদম ডিফারেন্ট লাগবে না? বাড়ির সূর্যোদয়ের মতো কি লাগবে? লাগবে না। উপলব্ধিটা একদম আলাদা হবে না, একদম আলাদা অনুভব হবে না? তা কেন হবে? সিচুয়েশনটা তো আলাদা। সিচুয়েশন আলাদা সেই হিসেবে তোমার উপলব্ধিটা তাহলে বদলে গেল, তো জিনিসটা তো একই আছে, সূর্য উদয় হচ্ছে আর তো কিছু না, কিন্তু যেহেতু সিচুয়েশন আলাদা তোমার উপলব্ধিটাও কিন্তু আলাদা হয়ে গেল। তাহলে এই হিসাবে সিচুয়েশন কিন্তু ডিভাইড করে দেয় আমাদের পারসেপশন বা উপলব্ধিকে। ঠিক আছে, নেক্সট। এবার দেখো, একটা ব্যক্তি সম্পর্কে জাজমেন্ট দেওয়া আর একটা বস্তু সম্পর্কে জাজমেন্ট দেওয়া টোটালি আলাদা। আমরা একটা বস্তু সম্পর্কে যত তাড়াতাড়ি না ইজিলি ধারণা করে নিতে পারি, কিন্তু একটা ব্যক্তির সম্পর্কে ধারণা করা কিন্তু কঠিন। একটা ব্যক্তি কেমন সেটা উপলব্ধি করতে আমাদের কিন্তু বেশ খানিক সময় লাগে। এই বিষয়ে, অর্থাৎ ব্যক্তি উপলব্ধির বিষয়ে, পার্সন পারসেপশন, এই বিষয়ে একটা তত্ত্ব প্রকাশ করেছেন হেইডার আর ক্যালি নামক দুই ব্যক্তি, যেই তত্ত্বটাকে অ্যাট্রিবিউশন থিওরি বলে নাম দিয়েছেন। ঠিক আছে, অ্যাট্রিবিউশন থিওরি কে প্রবক্তা? হেইডার অ্যান্ড ক্যালি। ঠিক আছে, এবারে এই অ্যাট্রিবিউশন থিওরিটা কি, এই থিওরিতে কি বলা হয়েছে? এই থিওরিতে তিনটে জিনিস আছে, তিনটে মেইন পয়েন্ট: কনসেনসাস, ডিস্টিংটিভনেস আর কনসিস্টেন্সি। এবার এই তিনটে কি? প্রথমে আসে কনসেনসাসে। কনসেনসাস কি? কনসেনসাস হচ্ছে যখন একটা সিচুয়েশনে অনেকগুলো ব্যক্তি, অনেকজন একই সেম রিয়াকশন দেয়, সেম রিয়াক্ট করে বা সেম কার্যকলাপ করে, তখন তাকে কনসেনসাস বলা হচ্ছে। আর তখন ধরে নেওয়া হয় এটা বাহ্যিক, এটা এক্সটার্নাল, যার এক্সটার্নাল কারণের ফলে এইরকম বিহেভিয়ারটা সবাই মিলে করছে। এক্সাম্পল দিই তাহলে ভালো করে বুঝতে পারবে। যেমন একটা অফিসে, একটা টিমে 18 জন এমপ্লয়ি, ওই 18 জন এমপ্লয়ি সেদিন এই বুধবার, ঠিক আছে, বুধবার দিন 18 জন এমপ্লয়ি লেট এলো। 18 জনই লেট কি করে এলো? তাহলে নিশ্চয়ই অফিস বাসই লেট করেছে, ট্রাফিকের জন্য লেট হয়েছে। তাহলে কারণটা বাহ্যিক, এক্সটার্নাল কারণ,
আভ্যন্তরীণ কারণ কিন্তু নয়, এক্সটার্নাল কারণ ছিল, তাই সবার সেম বিহেভ করেছে। এই হলো কনসেনসাস কনসেপ্ট, ঠিক আছে? সরি কনসেনসাসেস কনসেপ্ট। ওয়েল, নেক্সট চলে যাই। ডিস্টিংক্টনেস, অর্থাৎ এবার এখানে কি বলা হয়েছে, কনসেপ্ট বোঝো। আমি খুব হয়ে যাচ্ছি এখন, মানে গড়বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? এগুলো ইগনোর করে দাও একটু, কনসেপ্টটা বোঝো। এখানে কি বলা হয়েছে এই ডিস্টিংটিভনেস এ? এখানে বলা হয়েছে একটা ব্যক্তি যখন হঠাৎ করে অন্যরকম বিহেভ করে, তখন ধরে নেওয়া হয় নিশ্চয়ই বাইরের কোনো কারণ আছে তার জন্য। এক্সাম্পল দিই, ভালো করে বুঝবে। একটা গুড স্টুডেন্ট সব সময় ক্লাসে ভালো রেজাল্ট করে, সে যদি হঠাৎ করে ক্লাসে ফেল করে যায় কোনো বিষয়ে, তাহলে বুঝতে হবে সে তার নিশ্চয়ই বাহ্যিক কোনো কারণ আছে, নিশ্চয়ই তার বাড়িতে সে ঠিকমতো পড়তে পারছে না, নিশ্চয়ই বা এমন কিছু হতে পারে তার বাবা মার রোজ ঝগড়া হচ্ছে খুব বেশি, ডিভোর্স টিভোর্স হতে পারে, এরম একটা ব্যাপার চলছে, তাই বাচ্চাটারও পড়াশোনায় এফেক্ট হচ্ছে, তাই একটা ভালো স্টুডেন্টও হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছে মানে পড়াশোনায়, ঠিক আছে? তাহলে এটা এক্সটার্নালি কস্ট, তাহলে বিহেভিয়ারটা তার হঠাৎ করে চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে ডিস্টিংটিভনেস, ঠিক আছে? নেক্সট হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি কি? এখানে কনসেপ্ট হচ্ছে একটা ব্যক্তি যদি সেম আচরণ বারবার করতে থাকে দীর্ঘদিন ধরে, তাহলে সেটাকে কনসিস্টেন্সি বলছে। যেমন এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে একটা লোক রোজ দেরি করে অফিসে যায়, রোজ রোজ দেরি করে, যাতে কম কাজ করতে হয় রোজ রোজ দেরি করে অফিসে যায়। রোজ কারোর দেরি হতে পারে, এক দুদিন হতে পারে, কিন্তু রোজ যদি দেরি হয় বুঝতে হবে সে ইচ্ছা করে করছে, সে নিজেই তার কাজের জন্য রেসপন্সিবল, কারণ সে বদমাশি করছে, সে কাজ করতে চায় না ভালো করে, তাই জন্য লেট করে আসছে, যাতে কম কাজ করতে হয়। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে অ্যাট্রিবিউশন থিওরি, যার তিনটে পয়েন্ট আছে, যেই তিনটে পয়েন্ট বিচার বিবেচনা করে মানুষ একটা ব্যক্তির সম্পর্কে উপলব্ধি করতে পারে। বোঝা গেল? নেক্সট, মানুষকে জাজ করা কিন্তু অতটাও সহজ কাজ নয়। একটা মানুষ কেমন সেটা বুঝতে অনেকটাই সময় লাগে, অনেক কিছু বিচার বিবেচনা করতে হয়, তারপরে বোঝা যায়। কিন্তু মানুষ সবসময় কি করে, শর্টকাট পদ্ধতি অবলম্বন করে, যে শর্টকাট জাজমেন্ট দিয়ে ফেলে, শর্টকাট ভাবে একটা মানুষকে বিচার করে ফেলে, একটা মানুষকে উপলব্ধি করে ফেলে। তার ফলে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু জাজমেন্টটা ভুল প্রমাণিত হয়, ঠিক আছে? কিন্তু এই যে শর্টকাট পদ্ধতিতে একজনকে জাজ করে নিচ্ছে, এই শর্টকাট কিছু পদ্ধতি আছে, সেটাই আমরা এখন পড়বো। এর প্রথম ধাপ আমরা দেখবো, মানে প্রথম পয়েন্ট, যেটা হচ্ছে হ্যালো হর্ন এফেক্ট। হ্যালো হর্ন এফেক্টটা কি? এর কনসেপ্টটা হচ্ছে, কখনো কখনো মানুষ অন্য একটা মানুষকে তার একটা গুণ দেখেই বিচার করে নেয় যে সে কেমন, কিংবা একটা দোষ দেখেই বিচার করে নেয় যে সে কেমন, পুরো ব্যক্তিত্ব তার বিচার করে নেয়। এটা কি উচিত না তো? মানুষকে আস্তে আস্তে উপলব্ধি করতে হয় না, ব্যক্তি উপলব্ধি তো কঠিন জিনিস। তবে হ্যালো হর্ন এফেক্ট একেই বলে যে একটা দোষ কিংবা একটা গুণ দেখে বিচার করে নেওয়া হয় যে মানুষটা কেমন। হ্যালো হর্ন কোনটা? যেখানে একটা গুণ দেখে বিচার করে নেওয়া হচ্ছে মানুষ কেমন। যেমন একটা মহিলা যে ইন্টারভিউ দিতে গেছে, সে খুব সুন্দরী, ঠিক আছে, তার কোনো কিছু না দেখেই তাকে সিলেক্ট করে নিল সুন্দরী বলে, যে সব পারবে, কোনো মানে হয়? কিন্তু এটাই হচ্ছে হ্যালো এফেক্ট। আবার হর্ন এফেক্ট, একটা ক্যান্ডিডেট সে খুব গরিব, তার ড্রেসিংটা একটুখানি মানে অ্যাভারেজ, মানে ঠিক, কোয়ালিটি ভালো না, তো ঠিকঠাক না, তার উপর ভিত্তি করে কিন্তু এদিকে সে কিন্তু সুপার পারফরমেন্স দিয়েছে, সে কিন্তু অসাধারণ ইন্টারভিউ দিয়েছে, স্টিল তাকে রিজেক্ট করে দিল অনলি ফর হার ড্রেসিং সেন্স। এটা কোনো ব্যাপার হলো? বাট এটাই হচ্ছে হর্ন এফেক্ট, একটা দোষের জন্য তাকে পুরোটা বিচার করে নেওয়া হলো, ঠিক আছে, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল প্রমাণিত হয়। এরপরে হচ্ছে স্টেরিওটাইপিং। স্টেরিওটাইপিংটা কি? যখন একটা মানুষকে মানুষ হিসেবে বিচার না করে সে কোন গোষ্ঠী থেকে বিলং করছে, কোন জাতি থেকে বিলং করছে, সেইটা জানলেই তাকে বিচার করে নেয়, তখন সেটাকে স্টেরিওটাইপিং বলছে। যেমন এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে, একটা গুজব ছড়িয়ে আছে যে বাঙালিরা নাকি কালো জাদু করে, বাঙালি মেয়েরা খুব কালো জাদু করে, ইনস্টাগ্রামে এটা খুব মানে ছড়িয়ে আছে গুজবটা, ঠিক আছে? আরে ভাই, মহা মুশকিল তো, কে নাকি কালো জাদু করেছে, আমরা সবাই বাঙালিরা কালো জাদু করি, এটা কোনো মানে হলো? পুরো গোষ্ঠীটাকে বিচার করে নেওয়া হচ্ছে।
কি যাতা, তবে এটাই হচ্ছে স্টেরিওটাইপিং এর কনসেপ্ট, যে একটা মানুষকে তার গোষ্ঠী থেকেই বিচার করে নেওয়া হচ্ছে সে কেমন। যাই হোক, নেক্সট নেক্সট হচ্ছে প্রজেকশন। প্রজেকশনের কনসেপ্টটা কি? এক কখনো কখনো কি হয়, মানুষ নিজে যেমন লোকেদেরকেও সেরকমই মনে করে। যেমন একটা সৎ ব্যক্তি সবাইকে সৎই মনে করে, একটা খারাপ ব্যক্তি সবাইকে সন্দেহ করে, সবাইকে খারাপ মনে করে। যে যেমন সে নিজের মতো মনে করে অন্যকে, সে তখন এই ব্যাপারটাকে বলা হচ্ছে প্রজেকশন। ঠিক আছে, যে মানুষ যখন নিজের গুণাবলী অন্যদের উপরেও বিচার করে, সেটাকে প্রজেকশন বলছে। আর কি সিলেক্টিভ পারসেপশন। সিলেক্টিভ পারসেপশনটা কি? দেখো, অনেক সময় কি হয়, আমরা সেটাই দেখতে পাই যেটা আমরা দেখতে চাই। আমরা যদি একটা মানুষের মধ্যে খারাপ দিকগুলোই খুঁজি, মানে খারাপ দিকগুলোই দেখতে চাই, তাহলে আমরা সেটাই দেখতে পাই। আবার অন্য একটা মানুষ কিন্তু সেই সেম মানুষের মধ্যে ভালো দিকগুলোই দেখতে পায়। তাহলে কি হচ্ছে ব্যাপারটা, আমরা যেটা চাই অনেক সময় আমরা সেটাই শুধু দেখতে পাই, বাকি কোনো কিছু দেখতে পাই না। তো এই জিনিসটাকে বলা হচ্ছে সিলেক্টিভ পারসেপশন। নেক্সট কি হচ্ছে কন্ট্রাস্ট এফেক্ট। কন্ট্রাস্ট এফেক্টটা তো ভালোভাবে বুঝতে পারবে। দেখো, আমার এক্সাম্পল দিই, যখন ক্লাস 1 2 3 তে পড়তাম খুব ভালো রেজাল্ট, ও খুব ভালো টপার টপার, ঠিক আছে। তারপরে যখন ক্লাস 10-এ মাধ্যমিক দিলাম, তখন যখন পুরো একদম সবার সাথে, সব স্কুলের সব স্টুডেন্টদের সাথে তুলনা করা হলো, একদম পড়লাম একদম মুখ থুবড়ে। ওখানে আর আমি ভালো নই, ওখানে আমি অ্যাভারেজও নই, তারও নিচে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এরকম, কন্ট্রাস্ট এফেক্টে কি হয়, যখন একটা ব্যক্তিকে কিছু জনের মধ্যে তুলনা করা হয়, তখন তার এফেক্টটা একরকম হয়, মানে তখন তাকে হয় গুড বলা হবে। এবার তখন যখন অনেকগুলো ব্যক্তির মধ্যে যখন তাকে তুলনা করা হচ্ছে, তখন সে কিন্তু সেখানে ব্যাড হয়ে যাবে। তো অনেক সময় এই জিনিসটার উপর নির্ভর করে যে কত কি আর কি কন্ট্রাস্টটা কি, মানে বুঝে নাও ব্যাপারটা, ভাবনাটা বুঝে নাও। বুঝে নিয়েছো আশা করছি যে ওয়েল, এটাই হচ্ছিল কন্ট্রাস্ট এফেক্ট, যে আমাদের একটা স্টুডেন্টকে যখন কোনো শুধু তার ক্লাসের মধ্যে তুলনা করা হবে, হয়তো সে খুব ভালো, কিন্তু যখন বাকি অন্যান্য স্কুলের সবার সাথে তুলনা করা হবে, সব স্টুডেন্টদের সাথে, তখন কিন্তু সেই ক্ষেত্রে সে অ্যাভারেজ বা খারাপ স্টুডেন্ট হিসেবে বিবেচিত হবে, সেই তুলনায়, তুলনামূলক ভাবে কন্ট্রাস্ট এফেক্ট, তুলনা হবে। ওকে, চলো নেক্সট। এবারে আমাদের পারসেপশন শেষ, আমরা এখন পড়বো অ্যাটিটিউড। অ্যাটিটিউডের কনসেপ্টটা কি? দেখো, আমরা যেটা করতে চাই বা করব বলে ঠিক করি, সেটা হচ্ছে অ্যাটিটিউড। আর আমরা যেটা করি, বাস্তবে যেটা আমরা করি, সেটা হচ্ছে বিহেভিয়ার। বোঝা গেল? আর এই যে রিলেশনশিপটা, এই অ্যাটিটিউড আর বিহেভিয়ারের মধ্যে যে রিলেশনশিপটা, এটাকেই এবি রিলেশনশিপ বলা হয়েছে। এই এবি রিলেশনশিপটায় কি হয়, মানুষ মনের মধ্যে যা ভেবে নেয়, মনের মধ্যে যা ঠিক করে নেয় এটা করব বলে, যে আজকেও আমার সাথে টিফিন শেয়ার করেনি, আমি আর কোনোদিন ওর সাথে টিফিন শেয়ার করবো না, এরকম একটা ভাব। তো মনের মধ্যে যেটা করব বলে ঠিক করে নেয়, সেটা হচ্ছে অ্যাটিটিউড। আর যেটা বাস্তবে করে, সেটা হচ্ছে তার বিহেভিয়ার। বোঝা গেল? নেক্সট, এবার আমরা দেখব কগনিটিভ ডিসোনেন্স থিওরি। এই থিওরির কনসেপ্টটা কি? দেখো, লিওন ফেস্টিঞ্জার এই থিওরিটা ব্যাখ্যা করেছে, ঠিক আছে। এই থিওরি অনুযায়ী অ্যাটিটিউড আর বিহেভিয়ার এর মধ্যে যদি সামঞ্জস্য না থাকে, তাহলে মানুষ কখনো স্যাটিসফাইড থাকতে পারে না, তার মধ্যে একটা আনকমফোর্টেবল ফিল হয়, ঠিক আছে, একটা মেন্টাল কমফর্ট আসে না, মেন্টাল ডিসকমফর্ট ফিল হয়। কেন হয়? আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, তোমার বস তোমার সাথে খুব একদম টক্সিক বিহেভিয়ার করছে, ঠিক আছে, একদম তোমার ভালো লাগছে না, তোমার তো ইচ্ছা করবে মনে মনে তাকে খিস্তি খাস্তা করতে, কিন্তু তুমি করতে পারবে না, জবটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে, আর তুমি এমপ্লয়ি, তোমাকে এটা সহ্য করতেই হবে তোমার, কিন্তু তুমি চাইছো কিন্তু তাকে খিস্তি খাস্তা করতে, তাই না? তাহলে এটা হচ্ছে তোমার অ্যাটিটিউড। কিন্তু তোমার বিহেভিয়ার কি?
ওকে ওকে সরি, হ্যাঁ ঠিক আছে, এটা করে দেবো, হ্যাঁ ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার বিহেভিয়ার। অ্যাটিটিউড আর বিহেভিয়ার কিন্তু সামঞ্জস্য হচ্ছে না, তোমার মনের মধ্যে কি হচ্ছে, একটা ডিসকমফর্ট তৈরি হচ্ছে, একটা আনকমফোর্টেবল ফিল হচ্ছে, একটা মনের মধ্যে সারাক্ষণ একটা বিরক্তি ভাব তৈরি হয়ে যাচ্ছে। তো এই থিওরিটাকেই লিওন ফেস্টিঞ্জার ব্যাখ্যা করেন কগনিটিভ ডিসোনেন্স থিওরি হিসাবে। কিন্তু এই থিওরি অনুযায়ী মানুষ খুব বেশি দিন পর্যন্ত অ্যাটিটিউড আর বিহেভিয়ার যেখানে কিনা একসাথে ম্যাচ হচ্ছে না সেখানে থাকতে পারে না। হয় তুমি জব চেঞ্জ করে নেবে, নয় তুমি তার উপরে কথা বলবে, আওয়াজ তুলবে, কিছু একটা করবে। তুমি খুব বেশি দিন কিন্তু এইভাবে চেপে চেপে থাকতে পারবে না। তো এটাই হচ্ছে মানুষের কগনিটিভ ডিসোনেন্স থিওরি। অ্যাটিটিউড আর বিহেভিয়ারের সম্পর্কের মধ্যে সব সময় একটা সামঞ্জস্য থাকতেই হবে, তবে কিছু ক্ষেত্রে এর এক্সেপশনসও দেখা যায়। এই এক্সেপশন থিওরিটাই এখন আমরা পড়ব। থিওরির কিছু ব্যতিক্রম দেখা যায়, যেমনটা আমি বললাম আনইম্পর্টেন্স। আনইম্পর্টেন্স এর কনসেপ্টটা কি, এক্সাম্পল দিয়ে বুঝি। কখনো কখনো বাবা মা এমন কিছু করতে বলে যেটা কিনা তারা নিজেরা করে না, সেটা জানে যে এটা ভালো করা, কিন্তু তারা বাচ্চাদের কথা বলে এমনি ফোন ঘাটবি না, ফোন ঘাটবি না, অথচ তারা কিন্তু নিজেরা খুব ফোন ঘাটে, অনেক সময় দেখা যায়। তো এটা কি হচ্ছে, বেশি গুরুত্ব দিচ্ছে না বিষয়টাকে। এদিকে কিন্তু ডিসকমফর্ট একটা তৈরি হচ্ছে, অ্যাটিটিউড বিহেভিয়ারে চেঞ্জ হচ্ছে, বাবা মার মনে চলছে যে এটা করা উচিত, কিন্তু তারা বিহেভিয়ারে কি করছে, তারা নিজেরাও সেম কাজ করছে। তাহলে কি হচ্ছে ব্যাপারটা, গুরুত্বহীন, মানে আনইম্পর্টেন্স এর জন্য তারা নিজেদের অ্যাটিটিউড আর বিহেভিয়ার সেম রাখতে পারছে না। জাস্ট ফর এক্সাম্পল, ঠিক আছে। নেক্সট হচ্ছে আনকন্ট্রোলাবিলিটি। আনকন্ট্রোলাবিলিটি, লেটস টেক আ এক্সাম্পল এগেন। একটা দোকানদার, সে তার একটা কাস্টমার এসছে, প্রচুর একদম ব্রুড কাস্টমার, একদম তুইতা গাড়ি করে কথা বলছে, বিরক্তি ভাব প্রকাশ করছে, এই করছে ওই করছে, এইটা পাল্টে দাও ওটা পাল্টে দাও, একদম মাথা খেয়ে নিচ্ছে জ্বালিয়ে। কিন্তু কি করবে দোকানদার, কি তাকে কিছু বলতে পারবে? পারবে না। দোকানদারকে পোলাইটলি বিহেভ করতে হবে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে ঠিক আছে। কেন? কারণ তার জবই তো এটা, তাকে তো নিজের জব করতে হবে, তাকে নিজের দোকান চালাতে হবে। সুতরাং অনেক সময় কি হয়, মানুষের মাথায় বা দোকানদারের মাথায় কিন্তু চলছে যে মেরে দিয়ে একটা কষিয়ে দিই, কিন্তু কি বিহেভিয়ারে কি করতে পারবে কিছু না, উল্টে তাকে মানে কাস্টমারকে স্যাটিসফাই করতে হবে। সুতরাং ফোর্স হচ্ছে, দোকানদারটা ফোর্স হচ্ছে তার অ্যাটিটিউড আর বিহেভিয়ার আলাদা রাখতে। ফলে তাকে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, মানে অ্যাটিটিউড আর বিহেভিয়ার এক করতে চেয়েও পারছে না। ফলে এখানে অ্যাটিটিউড আর বিহেভিয়ার আলাদাই থাকছে। নেক্সট আর লাস্ট হচ্ছে রিওয়ার্ড। কখনো কখনো মানুষ এমন কাজ করতে রাজি হয়ে যায় যেটা তার মন সায় দেয় না, তবুও সে সেটা রাজি হয়ে যায় রিওয়ার্ডের জন্য, গুড রিওয়ার্ডের জন্য। যেমন একটা অ্যাক্টর, সে এমন কোনো জিনিস প্রমোট করে যেটা কিনা সে নিজে করে না, বিমল পান মশালা, এটা কিন্তু শরীরের পক্ষে ভালো না, সে নিজেও জানে, কিন্তু সে সেটা প্রমোট করে কেন, সেটার জন্য টাকা পাচ্ছে তাই জন্য, সিম্পল। তো আবার যেহেতু সে টাকাটা পাচ্ছে, তাই কিন্তু তার ডিসকমফর্টটা, তার যে মনের মধ্যে একটা অস্বস্তি ভাব, সেটা একটু কম হচ্ছে। এই যে মনে মনে চাইছে যে এটা ঠিক না, এটা করা উচিত না, মানে এটা প্রমোট করা উচিত না জিনিসটা, আহ, কিন্তু বিহেভিয়ারে করছে না। ফলে এখানে অ্যাটিটিউড আর বিহেভিয়ার আলাদাই থাকছে দীর্ঘদিন, এবং মানে আলাদাই থেকে যাচ্ছে, তবু সে সেটাকে এক করছে না, আর সেটা ওই থিওরিটার থেকেও আলাদা হচ্ছে, ব্যতিক্রম, তাই না? তো এইগুলো কিছু এক্সাম্পল যেগুলো কিনা থিওরিটার থেকে ব্যতিক্রম, যেখানে অ্যাটিটিউড আর বিহেভিয়ার দুটো আলাদাভাবে থাকে, কোনোদিনও এক হয় না, মানসিক অস্বস্তি থেকেই যায় তবুও এক হয় না। ঠিক আছে, নেক্সট, অ্যাটিটিউড ডেভেলপমেন্ট। আচ্ছা, মানুষের অ্যাটিটিউড ডেভেলপমেন্ট হয় কিভাবে? দেখো, একটা কথা জেনে রাখবে, যখন একটা মানুষ কোনো এক্সপিরিয়েন্স থেকে তার অ্যাটিটিউডটা ডেভেলপমেন্ট হয়, তাহলে সেই অ্যাটিটিউডটা কিন্তু দীর্ঘদিন থাকে। আর যখন এক্সপিরিয়েন্স না করেই কোনো অ্যাটিটিউড, কোনো আচরণ ডেভেলপমেন্ট হয় তার মধ্যে, সেটা দীর্ঘদিন থাকে না। এক্সাম্পল দিলে ভালো করে বুঝবে। একটা ব্যক্তি, মিস্টার এক্স, মিস্টার এক্স কে তুমি খারাপ মানুষ মনে করো, ভালো কথা, তোমার অ্যাটিটিউড তার প্রতি খুব খারাপ।
একদিন যখন দেখবে সেই মানুষটা তোমার খুব হেল্প করছে, সেই মানুষটা আসলে খারাপ নয়, ভালো, তখন কিন্তু তার প্রতি তোমার পারসেপশনটা বদলে যাবে, তোমার অ্যাটিটিউডও বদলে যাবে। তোমার এক্সপিরিয়েন্স যখন হবে যে মানুষটা ভালো, তাহলে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে তোমার অ্যাটিটিউডটা চেঞ্জ হয়ে যাবে, রাইট? এটাই হচ্ছে অ্যাটিটিউড ডেভেলপমেন্টের একটা মানে ম্যাচ হয়, ম্যাচ করবে না করবে না, এরকম একটা ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে? তো এক্সপিরিয়েন্স দিয়ে যদি অ্যাটিটিউড ডেভেলপমেন্ট হয় তাহলে সেটা দীর্ঘদিন টেকে, আর এক্সপিরিয়েন্স ছাড়াই যদি কোনো অ্যাটিটিউড ডেভেলপমেন্ট হয় তাহলে সেটা বেশি দিন টেকে না। তবে এটা সিএবি মডেল দ্বারা আরো ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে। এই সিএবি মডেলের প্রত্যেকটা লেটার দিয়ে একটা স্টেজেস ব্যাখ্যা করা হয়েছে। যেমন সি ফর কগনিশন, কগনিশন সেই এক্সাম্পলটা যেখানে জ্ঞান, অর্থাৎ একটা বিষয় সম্পর্কে তোমার জ্ঞান অর্জিত হলো। এক্সাম্পল, মিস্টার এক্স জানতে পারলেন যে তার স্যালারি খুবই কম, তার জ্ঞান হলো, মানে এই জ্ঞানটা সে মানে জানতে পারলো, ঠিক আছে, কগনিশন। তারপরে এফেক্টিভ, মিস্টার এক্স তখন কি হবে, তার উপর এফেক্ট হবে, স্যালারি কম বলে তিনি হতাশ হবেন, তার রাগ হবে। তারপরে কি হবে, তারপরে বি ফর বিহেভিয়ার, তার বিহেভিয়ার তেমন তখন চেঞ্জ হয়ে যাবে, তখন সে কি করবে, আস্তে আস্তে কাজের পরিমাণ কমিয়ে দেবে, তার বেশি কাজ করবো না, কম স্যালারিতে এইটুকু স্যালারিতে বেশি কাজ করা যায় নাকি, ভালো লাগে না, দূর। তারপরে সে কি করবে, আস্তে আস্তে জবটা ছাড়ার চেষ্টা করবে, নতুন একটা ভালো জবের খোঁজ করবে, তারপরে আস্তে আস্তে ছেড়ে দেবে। চলো, খেলাফতে। তাহলে এটা হলো কি সিএবি মডেল। প্রথমে জ্ঞান হচ্ছে, তারপরে সেই জ্ঞানটার জন্য এফেক্ট হচ্ছে মিস্টার এক্স এর উপর, তারপরে কি হচ্ছে, তার বিহেভিয়ার সেই অনুযায়ী সেই দিকে এগোচ্ছে। এটাই ছিল আমাদের অ্যাটিটিউড চ্যাপ্টার। চলো নেক্সট, নেক্সট আমরা দেখবো জব স্যাটিসফ্যাকশন। জব স্যাটিসফ্যাকশন, এটা তো খুব ইন্টারেস্টিং আর শর্ট চ্যাপ্টার, ঠিক আছে, সাব চ্যাপ্টার, খুব ইন্টারেস্টিং। চলো দেখে নেওয়া যাক। জব স্যাটিসফ্যাকশন কনসেপ্টটা কি? জব স্যাটিসফ্যাকশন হলো জবটাকে ভালো লাগা, তুমি যেই কাজটা করছো সেটা তোমার করতে ভালোও লাগে, শুধু মাইনের জন্য নয়, তুমি সেটা থেকে স্যাটিসফাইড হচ্ছ। মাইনে থেকেও হতে পারে, অনেক বেশি মাইনে পাচ্ছ বলেও স্যাটিসফাইড হচ্ছ, এমনটাও হতে পারে, কিন্তু মেইন হচ্ছে তুমি জবটা করে স্যাটিসফাইড আছো। ফলে কি হচ্ছে, ফলে তোমার প্রোডাক্টিভিটি অনেক বেশি হচ্ছে, তুমি অনেক বেশি ভালো কাজ করছো, তুমি কম অ্যাবসেন্ট হচ্ছ, রোজ কাজে যাচ্ছ, আর জব ছাড়ার চিন্তা তো ভুলেই যাও, কারণ তুমি এই জবটাতে খুব স্যাটিসফাইড আছো। ফলে কি হচ্ছে, এখানে কোম্পানির কিন্তু একটা খুব বড় স্ট্রং পিলার তৈরি হচ্ছে, রাইট? তো জব স্যাটিসফ্যাকশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার কোম্পানি যদি তোমাকে জব স্যাটিসফ্যাকশন দিতে পারে দেন ওয়েল অ্যান্ড গুড, আদারওয়াইজ কোম্পানি চেঞ্জ করতে থাকবে এমপ্লয়ি, আর তাদেরকে পুনর্নিয়োগ করতেই হতে থাকবে আর কি। নেক্সট, এটাই হচ্ছে জব স্যাটিসফ্যাকশনের কনসেপ্টটা, ঠিক আছে। এবার আমরা পড়বো যে ফ্যাক্টরস, কোন কোন ফ্যাক্টরস জব স্যাটিসফ্যাকশনকে ইনফ্লুয়েন্স করে। যেমন প্রমোশন এন্ড পে, এটা হচ্ছে খুব বড় একটা ফ্যাক্টরস, যে প্রমোশন আর স্যালারি এই দুটো যদি হাই হয়, বারবার পদোন্নতি হতে থাকে, ভালো স্যালারি পাও, তাহলে থোড়াই না তুমি জব ছাড়বে ইজিলি, তুমি তো জবে স্যাটিসফাইড আছো, দেন এটা তোমার জবের স্যাটিসফ্যাকশন কে ভালোভাবে ইনফ্লুয়েন্স করছে, রাইট? তারপরে ইন্টারেস্টিং আর মিনিংফুল জব, যেটা কিনা তোমার কেরিয়ার গোলের সাথে যায়, তোমার ইন্টারেস্টের সাথে যায়, মানে এই জবটা করতে তুমি ইন্টারেস্ট পাচ্ছ, তাহলে তুমি লো ইনকামেও এই জবটা করবে, কারণ জব স্যাটিসফ্যাকশনটাই মেন, তুমি কোনটাতে স্যাটিসফাইড থাকছো সেটাই মেন। এবারে এখানে একটা এক্সাম্পল হিসেবে বলা হয়েছে যে পোর ইস্ট আফ্রিকান কাউ বয়েজ যারা, তারা খুব গরিব, কিন্তু তবুও তারা রিচেস্ট পিপল যারা, তাদের থেকে খুব বেশি সন্তুষ্ট থাকে, ঠিক আছে। এমন নয় যে টাকা থাকলেই সন্তুষ্ট থাকবে, কিন্তু কি তোমার ইন্টারেস্টটা কোনটায়, তোমার ইন্টারেস্ট যদি, অবশ্যই তোমার ইন্টারেস্ট যদি টাকাতে হয়, হতেই পারে, তাহলে তোমার ভালো একটা স্যালারি পেলে তবেই তুমি সেখানে স্যাটিসফাইড থাকবে। এবারে শুধুই তো ভালো লাগা নিয়ে কাজ করব তা হয় না, গ্রো করতে হলে অবভিয়াসলি স্যালারি তো দরকার, ভালো স্যালারি। তো জব স্যাটিসফ্যাকশনকে এই সমস্ত জিনিসগুলো খুব ইনফ্লুয়েন্স করে, ঠিক আছে, এফেক্ট করে, ঠিক আছে, ওয়ার্কিং কালচার, এই সমস্ত জিনিস জব স্যাটিসফ্যাকশনকে এফেক্ট করে। সুপারভাইজার, যে ঠিকঠাক ম্যানেজমেন্ট স্টাইল, ঠিকঠাক ভাবে তোমাকে ম্যানেজ করছে কিনা এমপ্লয়ীদের, তাহলেই তো তারা স্যাটিসফাইড থাকবে। তাদের যদি সারাদিন খিস্তি খাস্তা করে কাজ করানো হয়, তাহলে কি তারা ভালো থাকবে, জব স্যাটিসফাইড পাবে, পাবে না। তো এটাই হচ্ছে ব্যাপারটা। নেক্সট,
ইম্প্যাক্ট অফ জব স্যাটিসফ্যাকশনের ফলে কি কি ইম্প্যাক্ট হয়? সিম্পল, প্রোডাক্টিভিটি কমে যায়, মানুষ কামাই করে বেশি, অ্যাবসেন্ট হয় বেশি, ঠিক আছে। আর কি হয়? এমপ্লয়ি টার্ন ওভার, এমপ্লয়িরা বারবার আনহ্যাপি হয় আর রিজাইন দিয়ে দেয়, এখানে ওখানে ঘুরতে দেয়, অন্য অন্য কোম্পানিতে চলে যেতে থাকে। ফলে জব স্যাটিসফ্যাকশনের ফলে কোম্পানির বড় লস হয়ে যায়। মানে আম, তারা হয়তো প্রথম দিকে বুঝতে পারে না, পারে কিন্তু তবুও জানি না কি ব্যাপার। তো তারা, তাদেরকে আবার নিয়োগ করতে হয়, পুনর্নিয়োগ করতে একটা খরচা তো আছে। মানুষকে নিয়োগ করতে কিন্তু একটা খরচা আছে, সেই খরচাটা তখন কোম্পানিকে বিয়ার করতে হয়, ফলে কোম্পানির লস হয়, ঠিক আছে। তো জব স্যাটিসফ্যাকশনের ফলে এই তিনটে জিনিস খুব মেইন হয়। মানুষ প্রোডাকশন কমিয়ে দেয়, যে এইটুকুনি টাকায় আমি এত কাজ কেন করব, প্রোডাকশন কমিয়ে দিল, হয়ে গেল অ্যাবসেন্ট। ধর আজকেও কাজ যেতে ভালো লাগছে না, ব্যাপারটা হয়ে গেল অ্যাবসেন্ট। আর এমপ্লয়ি টার্নওভার, কাজই ভালো লাগছে না তো ছেড়েই দিল, রিজাইন। নেক্সট হচ্ছে, এবারে এক্সপার্টরা কি বলে, যে মানুষ ডিসস্যাটিসফাইড হলে তারা কি করে, তারা মেনলি চারটে জিনিস করে, ঠিক আছে। মেনলি তিনটে জিনিস করে, ভয়েস, লয়্যালটি আর নেগলেক্ট। হয় খুব জোরে চিল্লে কথা বলে নিজের প্রবলেম সলভ করবে, আদারওয়াইজ সে লয়াল থাকবে কোম্পানির প্রতি, যে ঠিক আছে কখনো না কখনো তো সিচুয়েশন চেঞ্জ হবে, কখনো না কখনো তো সিচুয়েশন ভালো হয়ে যাবে, ততদিনের জন্য ওয়েট করি। আর একজন হচ্ছে নেগলেক্ট, অর্থাৎ সাইলেন্ট কিলার। মানে তারা কাজ করবে না, কাজ স্কিপ করে যাবে, ভুলভাল করবে, ইচ্ছা করে ভুলভাল করবে যাতে কোম্পানির লস হয়, ঠিক আছে। এই সমস্ত কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স করে এসেছি। তো এইগুলো হচ্ছে, জবে একজন যদি ডিসস্যাটিসফাইড থাকে তাহলে এই জিনিসগুলো তারা খুব ভালোভাবে অ্যাপ্লাই করে, ঠিক আছে। আর এর রিয়াকশন কি হতে পারে? হয় অ্যাক্টিভ, নয় প্যাসিভ। হয় জোরে কথা বলবে, বেরিয়ে যাবে, রিজাইন করে দেবে, আর না হয় চুপচাপ বসে থাকবে, লয়ালটি মেনটেন করবে না, কাজ করছি পয়সা পাচ্ছি, কাজ করব, ভালো কাজ করব, এরকম করবে। আর আর না হয় নেগলেক্ট করবে, ভুলভাল কাজ করে দেবে ইচ্ছা করে, এরকম করবে। এটাই হচ্ছে কনক্লুশন, যে জব ডিসস্যাটিসফ্যাকশন থাকলে অর্গানাইজারের কিন্তু আলটিমেটলি কিন্তু ক্ষতিই হচ্ছে, কারণ তাকে আবার লোক নিতে হবে এই কিছুদিন, আর কি তারপরে ছেড়ে দেবেই কোনো না কোনো দিন, জব স্যাটিসফাইড যদি না থাকে কোনো ব্যক্তি। তো এটাই হচ্ছে মেইন বক্তব্য। এখানেই আমাদের সমস্তটা শেষ হলো। থ্যাংক ইউ আমার ভিডিওটা কমপ্লিটলি দেখার জন্য। আশা করছি তোমরা কিছু তো শিখেছো, কিছু তো জেনেছো। তো যদি কিছু হেল্প হয়ে থাকে দেন প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট। আবার দেখা হবে পরের চ্যাপ্টার নিয়ে, নতুন চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার নিয়ে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, টাটা।